ঠিক আছে, ধন্যবাদ সকলকে এবং আপনাদের সকলকে আবারও স্বাগতম আমাদের উইকেন্ডের মার্কেট লাইভে। আমরা আজকে একটু আগে ভাগেই লাইভে চলে আসলাম। আগামী সপ্তাহটা শুরু হবে 17 তারিখ থেকে এবং 17 থেকে 21 তারিখের সম্ভাব্য যে মার্কেট আউটলুক, সেই মার্কেট আউটলুক নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। হ্যাঁ, সবাই কেমন আছে? দাদা, আপনার কথাটা শোনা যাচ্ছে না। আমাকে বোধহয় মিউট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন বলেন। আচ্ছা, সবাই কেমন আছেন তাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ওই একটু বাইরে গেছিলাম তো এই জন্য মনে করেন start করতে দেরি হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের আমাদের যে উইকলি আউটলুক এখন দেখানো হচ্ছে, তারপরে আমাদের প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং আমাদের কিছু এক্সটার্নাল বিষয় সেগুলো আপনাদের সাথে আলোচনা করা হবে, যারা মনে করেন আমাদের পরবর্তী কার্যক্রমের সাথে যুক্ত হবেন তাদের জন্য। আচ্ছা দাদা, আপনি আপনার মতো দেখান, আমি তারপরে আমার আউটলুকটা শেয়ার করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ, আপনি শিওর দেখেন। শিওর। তো আমরা গতকালকেই দেখতে পেয়েছি যে আমাদের ইনস্ট্যান্টলি উইকটা ক্লোজ হয়েছে এবং সেইখানে মার্কেটটা মোটামুটি কিন্তু প্রায় 550 পিপসের মতো একটা রিকভারি দিয়েছে। এইটাকে আমরা আসলে মার্কেটে যদি আমরা দেখি যে মার্কেটের রিকভারিটা কোথা থেকে, আমরা যদি 1 আওয়ার চার্টে যাই, 1 আওয়ার চার্টে গেলে আমাদের যে চার্ট ভিউটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এইখান থেকে যদি এইখানে চিন্তা করি, তাহলে মার্কেটে অলমোস্ট অলমোস্ট না, মেইনলি 550 পিপ প্লাস মুভমেন্ট হয়েছে বা 550 পিপসই মুভমেন্ট হয়েছে। কিন্তু গোল্ডের যে বায়াসটা, এটা কি আদৌ আপ ট্রেন্ডে চলে গেছে? এটাকে আপ ট্রেন্ড আপনি বলতে পারেন H1 বা H4 এর বায়াসে। যদি লঙ্গার টার্ম বায়াসে বলেন, আমাকে জিজ্ঞেস করেন যে কারেন্ট বায়াসটা কি, আমি এখনো বলবো যে মার্কেটের আলটিমেট ট্রেন্ডটা ডাউন, এটা একটা কারেক্টিভ মুভ হতে পারে বা কারেক্টিভ মুভ হয়েছে স্টিল নাও। এবং অ্যাজ ইউজুয়ালি আপনারা যদি একটু আমাদের গত সপ্তাহের রোববারে যে মার্কেটের উইকেন্ডে লাইভটা হয়েছিল, আপনারা যারা উপস্থিত ছিলেন এবং আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু সেটার কপিটা বা ক্লিপটা কিন্তু আপলোডেড আছে। সেখানে আমরা ক্লিয়ারলি এই জোনটার আপসাইডে গেলে কোথা থেকে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারি বা কোন জোনটা আপসাইডে ব্রেক করলে কত পর্যন্ত টার্গেট হতে পারে, সেটার কিন্তু একটা প্রাইমারি সিনারিও আমরা দিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা বলেছিলাম যে আমাদের যদি মার্কেটের কোনো স্ট্রং ব্রেকআউট 2315-র উপর এই উইক পাওয়া যায়, যখন মার্কেটটা 2287-তে, সেইখান থেকে মার্কেট উঠতে উঠতে 2315-র উপর যদি ক্লোজিং পাওয়া যায়, তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা প্রিলিমিনারি টার্গেট হিসেবে 2330 থেকে 2340-কে আমরা টার্গেট হিসেবে পাবো। এবং অ্যাজ ইউজুয়ালি আপনারা যদি দেখে থাকেন, মার্কেট কিন্তু এই যে কমপ্লিটের এই বায়াস থেকে আমরা এই জোনেতে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি এবং সেখানে যে আপনার বায়াসটা যেটা পাওয়া গেছে, যে এই জোনেতে আপনার যে বায়াসটা পাওয়া গেছে, সেই জোনের আপনার লেভেলটাকে আপনি যদি ক্রস আপ করেন, পুল ব্যাক ক্রস আপ, তাহলে এই জোনের উপর ব্রেকআউটের পর আমরা একটু খেয়াল করে দেখি যে মার্কেটটা 15-র উপরে ব্রেকআউট হইলো। হ্যাঁ, এই যে 15-র উপরে ব্রেকআউট হইলো, 15-র উপরে ব্রেকের পর মার্কেট দেখেন অ্যাজ ইউজুয়ালি আমাদের দেওয়া যে টার্গেটটা, সেই টার্গেটটাকে কিন্তু মিট আপ করেছে 2340। তার মানে আমরা যে লাস্ট উইকে যে ভিউটাকে আলোচনা করেছি, সেই আলোচনাটা কিন্তু একদম ফলপ্রসূ। এবং একটা সপ্তাহে আপনি একটা এন্ট্রি বা দুইটা এন্ট্রি, তিনটা এন্ট্রি, আপনার এত এন্ট্রি নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। আপনি যদি প্রতি সপ্তাহে একটা প্রপার আউটলুক যদি তৈরি করতে পারেন, একটা প্রপার জোন যদি তৈরি করতে পারেন এবং আর্লি এন্ট্রি না নিয়ে প্রপার এন্ট্রির জন্য যদি ওয়েট করেন, তাহলে অবশ্যই আপনি টুডে অর টুমোরো রিস্কটা যেমন কম থাকবে এবং আপনার একটা মানে
ডেস্টিনেশন থাকবে যে আপনি কোন পর্যন্ত ট্রেড করবেন। এবং দেখেন আমরা যে আউটলুকটা তৈরি করে দিয়েছিলাম সেইখানে কিন্তু আমাদের 250 পিপের আপনার একটা আউটলুক ছিল, যেটা আমরা ফ্রিতে কিন্তু দিয়েছি। এটা কিন্তু প্রিমিয়াম কোনো লাইভ ছিল না, এটা আপনাদের ফ্রি মেম্বারদের উদ্দেশ্যে আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম। এবং আপনারা যদি ওই লাইভটাকে প্রায়োরিটি দিয়ে আপনার এই অ্যানালাইসিসটাকে যদি কেউ ফলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন আমাদের ইনিশিয়াল পয়েন্ট থেকে মার্কেটের মুভমেন্টটা কিন্তু 250 পিপ হয়েছে। তো এইটা মার্কেটটা আলটিমেটলি রুলসেই থাকে, মার্কেটের প্রত্যেকটা টাইম ফ্রেমের নিজস্ব একটা প্রাইস অ্যাকশন আছে। সো মার্কেট 1 মিনিট থেকে শুরু করে 1 মাস পর্যন্ত মার্কেটের যে ডিফল্ট 9টা টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেমের প্রাইস অ্যাকশন কিন্তু সেম। এবং প্রত্যেকটা টাইম ফ্রেমেরই এক একটা নিজস্বতা আছে, এক একটা নিজস্ব ওন ল আছে, এবং প্রত্যেকটা টাইম ফ্রেম সেটাকে মেনে চলতেছে। এবং অ্যাজ ইউজুয়ালি এইখানেও তার ব্যতিক্রম হয় নাই। এখন আমরা আগামী সপ্তাহ শুরু হবে পরশু, অর্থাৎ 17 তারিখ থেকে, 17/6/2024 বা 17ই জুন 2024 থেকে 21 জুন 2024 বা 21/6/2024 পর্যন্ত মার্কেটটা আগামী সপ্তাহ চলবে। তাহলে এখন আমাদের এই যে নেক্সট উইক, সেই নেক্সট উইকের বায়াস নিয়ে আমরা মার্কেটের কারেন্ট কন্ডিশন থেকে কি হতে পারে সেটা আলোচনা করব। হ্যাঁ, তো চলুন তাহলে সেখানে চলে যাই। প্রথমতই আমরা একটু অ্যানালাইসিস করব আমাদের ডেইলি চার্ট। তো আমাদের ডেইলি চার্টেতে আপনি যদি দেখে থাকেন, আমাদের ডেইলি চার্টেতে মার্কেটে প্রথমত এই যে যে জায়গাটা, এখানে কিন্তু একটা ডাইভার্ট কন্ডিশন তৈরি হয়েছে, বা এটাকে বলা হয় এসএমএস। এটাকে বলা হয় এসএমএস, এস এম এস। এটাকে বলা হয় এসএমএস, মানে শিফট মার্কেট স্ট্রাকচার কন্ডিশন। এসএমএস কন্ডিশন ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরে উঠতেছে, এবং এইটাকে ফেইলিউর সুইংও বলা হয়। যেটা এসএমএস সেটাই ফেইলিউর সুইং, এটা স্মার্ট মানির ভাষায়। এবং অ্যাজ ইউজুয়ালি যদি আমাকে লিকুইডিটি হিসেবে বলেন যে লিকুইডিটি কোথায়, তাহলে আমি বলবো যে ইমিডিয়েট লিকুইডিটিটা কিন্তু এই জায়গায়। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ইমিডিয়েটলি একটা লিকুইডিটি। ইমিডিয়েটলি লিকুইডিটি, ইমিডিয়েটলি একটা লিকুইডিটি এই জায়গায় মার্কেটের। তো এটা ইমিডিয়েট লিকুইডিটি রেজিস্ট্যান্স, আপনারা যেভাবে যেটা খুশি বলতে পারেন, যে এই জায়গায় আছে। এখন ঘটনাটা হচ্ছে এইটা H1 তে আমরা কিন্তু আগে অ্যানালাইসিস করে নিচ্ছি জোনগুলা, পরে ডেইলির বায়াসে আমরা চলে যাব। তো এইখানে গেলাম। তো এইখানে কিন্তু মার্কেটটা মূলত আমরা যদি হায়ার টাইম ফ্রেমে যাই, তখন এই যে যে কমপ্লিট জোনটা, এই জোনটার মধ্যে আমরা একটা রেঞ্জ পাবো। কিরকম দেখেন, মার্কেটে এই যে যে জোনটা যে ছিল, এইখানে কিন্তু মার্কেট দেখেন একটা ইন্টারনাল ট্রেন্ড তৈরি করছিল প্রাইসের। ইন্টারনাল ট্রেন্ড তৈরি করে মার্কেট কিন্তু আপনার অ্যাজ ইউজুয়ালি ইন্টারনাল ট্রেন্ডটাকে ফলো আপ করছে। তো এইখানে যদি আপনি দেখেন, এইখানে মার্কেট একটা ফ্ল্যাট রেঞ্জ ক্রিয়েট করে মার্কেটটা কিন্তু উপরে উঠছে এবং ও নিচে নামছে, কিন্তু একটা রেঞ্জের মাঝেই। কারণ আমরা যদি দেখি মার্কেটটা আপনার এইখান থেকে আপনার এই পর্যন্ত উঠছে লাইক 550 পিপ, দেন এইখান থেকে আবার আপনার এই পর্যন্ত নামছে লাইক 400 পিপ, 450 পিপ, 450 পিপ প্লাস। তো তার মানে প্রায় 90%, 85% বা 88% এর মতো আপনার কারেকশন করছে। করে এইখান থেকে আবার প্রাইস কিন্তু আপনার 400 প্লাস পিপ আপ। তার মানে মার্কেট একটা রেঞ্জের মধ্যে কিন্তু এইখানে হেজ পজিশন হোল্ডাররা কাজ করতেছে। এবং এই একটা রেঞ্জ, একটা হোল্ডিং রেঞ্জের মাঝে আপনারা যদি একটু খেয়াল করেন, মার্কেট কিন্তু মুভমেন্ট দিয়ে দিয়েছে লাইক 500 তিনবারে যদি বলি, তাহলে দেখেন কত কত দিছে। তিনটা ডাইভে, 3 ডাইভে কত মুভমেন্ট দিছে। ফার্স্ট ডাইভ 550, সেকেন্ড ড্রাইভ 550, থার্ড ড্রাইভে মানে বায়ে, মানে এই যে এইটার ক্ষেত্রে প্রথম ড্রাইভটা হচ্ছে এইটা নাম্বার 1, যেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 ড্রাইভটা হচ্ছে এইটা, নাম্বার 3 ড্রাইভটা হচ্ছে এইটা। তাহলে অ্যাজ ইউজুয়ালি যেটা দেখতে পাচ্ছি আমরা 550, 550,
তারপরটা হচ্ছে 400, যদি এইখান থেকে চিন্তা করেন 400 প্লাস, তাহলে একটা সিঙ্গেল রেঞ্জ, একটা সিঙ্গেল রেঞ্জকে তৈরি করলে একটা উইকলি লেভেল, কিন্তু মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে 1500 পিপ প্লাস। তাহলে দেখেন মার্কেটে আমরা যদি প্রপার পজিশন নিয়ে একটা প্রপার লিকুইডেশন পয়েন্ট বা প্রপার জোনকে যদি আইডেন্টিফাই করে ট্রেড করি, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনার আমাদের ট্রেড পাওয়া এবং ট্রেড নেওয়া কোনোটাই অসম্ভব না। শুধু আমাদেরকে প্রপার পজিশন এবং প্রপার ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করতে হবে, এবং আমার মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে হবে যে মার্কেটের সেন্টিমেন্টটা কি। কারণ এইখানে তো মার্কেট কমপ্লিটলি একটা হোল্ডিং রেঞ্জে আছে, নো ডাউট। তাহলে এই জোনের মধ্যেই মার্কেট কিন্তু অনেক প্রফিট আমাদেরকে দিয়ে গেছে, এখন আমরা ধরতে পারিনি অনেকে, আবার অনেকে ধরতে পারছি, আবার অনেকে হয়তো বা ধরতে পারলেও যতটুকু মার্কেট দিচ্ছে তার হয়তো বা একটা নির্দিষ্ট অংশ আমরা ধরছি বা পার্সেন্টেজ ওয়াইজ আমরা ধরছি। কিন্তু আলটিমেটলি প্রফিট করা মানে হিউজ লস না করে মার্কেটের সাপেক্ষে থেকে আপনি যদি 50 পিপ করেও একটা এন্ট্রিতে আপনি নিতেন, তাহলেও কিন্তু আপনি 150 পিপ প্রফিট থাকতেন, এবং আপনি 150 পিপ প্রফিট একটা উইকে আপনি ইনকাম করা মানে পিপের হিসেবে এটা যে কোনো অ্যাকাউন্টের জন্য প্রপার মানি ম্যানেজমেন্টে এনা। এখন আসেন আমরা নেক্সট উইকের বায়াসটাকে অ্যানালাইসিস করব, যে নেক্সট উইকের বায়াসটাকে আপনার কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমরা একটু দেখব অ্যাজ ইউজুয়ালি। তো দেখেন এইটা তো আমাদের কমপ্লিটলি কারেন্ট রেঞ্জ এসএমএস। হ্যাঁ, আমরা প্রথমে একটু উইকলিতে যাই, একটা উইকলি বায়াসে আমরা যাই। উইকলি বায়াসে দেখেন কি হয়েছে প্রাইসটা। উইকলি বায়াসে যদি আপনি একটু ধরেন, মার্কেটে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এরকম ফুল বডি, উপরে হালকা শেডো, নিচে হালকা শেডো, কিন্তু এইটা কিন্তু এইটুকু জোনের মাঝে মানে এই যে কমপ্লিট আপনার যে ক্যান্ডেলটা, এই যে কমপ্লিট যে ক্যান্ডেলটা, এই কমপ্লিট ক্যান্ডেলটার বডির মাঝখানে কিন্তু ওয়েট হয়েছে। তার মানে এইটার হাইও খাইতে পারে নাই, লো খাইতে পারে নাই, একটা পাম্প দিচ্ছে। এখন এইখানে ইনিশিয়ালি যদি ধরেন মার্কেটের এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছে, এই জোনেতে একটা সাপোর্ট তৈরি হয়েছে। যদি আমরা দেখি যে আমার এই জোনেতে একটা রিটেল সাপোর্ট, এটা গত সপ্তাহ থেকেই আপনার হোল্ডেড, এই জোনেতে একটা সাপোর্ট তৈরি হয়েছে। এখন এই জোনেতে যদি আমার সাপোর্ট তৈরি হয়, তাহলে এখন যে বিষয়টা দেখা যাচ্ছে, যদি এইটা আপনার সাপোর্ট হয়, তাহলে এইখান থেকে দেখেন প্রাইসটা কিন্তু পাম্পের একটা চিন্তা ভাবনা করতেছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে মার্কেট আমার উঠে গেছে, কারণ এইটুকু যে জোন, এই জোনটা কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ প্রেসার। তাহলে এই উইকলি ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেলের ভিউ দেখে যদি আমি বলি, তাহলে প্রথমত আমি দেখি যে মার্কেটটা কতটুকু কারেকশন করলো। সো এই যে জোন দেখেন, এইখানে মার্কেট কিন্তু এক ধাক্কায় প্রাইসটা পুরাপুরি আপনার কত পার্সেন্ট করেছে, 50% আপনার কমপ্লিট করেছে কারেকশন এক ধাক্কায়, এক ক্যান্ডেলে। তাহলে এইটা একটা স্ট্রং কারেকশন এক ক্যান্ডেলেই, কিন্তু তার মানে কিন্তু এইটা বলার অপেক্ষা রাখে না যে এইটা মার্কেট উপরে চলে যাবে। এখন এইখানে আমার লিকুইডিটি আমি দেখতেছি, এইখানে লিকুইডিটি দেখতেছি, কিন্তু মার্কেটে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই উইকলি বায়াসের আন্ডারে এখন আমরা ডেইলি চার্টে চলে আসবো। চলেন ডেইলি চার্টে যাই। দেখেন ডেইলি চার্টেতে যে জিনিসটা হচ্ছে, এইখানে মার্কেট ডেইলি চার্টে কিন্তু ক্লিয়ারলি একটা কারেক্টিভ মডেল। কারণ এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল, এই যে সিঙ্গেল ক্যান্ডেল যে আপনার ইমব্যালেন্স দিয়ে নামছিল, এই ইমব্যালেন্সটার যদি হিসাব আপনি দেখেন, এই কমপ্লিট ইমব্যালেন্সের মাঝে আপনি দেখলে এইখান থেকে দেখেন এইটা একটা কিন্তু কারেক্টিভ মডেল। কিরকম কারেক্টিভ মডেল? প্রথমত আমরা একটা ট্রেন্ড লাইন কানেক্ট করি, ট্রেন্ড লাইন সাপোর্ট। দেখেন এই একটা ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স, সরি ফর মিস্টেক, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আর এই জায়গায় তাহলে আমাদের কি, এটা সাপোর্ট। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ তৈরি হলো।
তাই না? এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ তৈরি হয়েছে। এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে মার্কেটে এই জায়গাতে আমরা যদি একদম হিস্টোরিক্যাল হাই থেকে চিন্তা করি 2450 থেকে যদি আমি চিন্তা করি, তাহলে কি দেখা যাচ্ছে এখানে দেখেন তো। এইখানে দেখা যাচ্ছে যে মার্কেটটা একটা কিন্তু ডাউন ট্রেন্ড শিফটিং আছে, যদিও ইন্টারনাল ট্রেন্ড। এই যে দেখেন লো, লোয়ার হাই, এই যে লোয়ার লো, দেন এইটা কিন্তু আমাদের লোয়ার হাই। তার মানে মার্কেট যদি তার পঞ্চম ওয়েভটাকে যদি আলটিমেটলি ক্রিয়েট করতে চায়, সাপোজ ধরলাম এইখান থেকে মার্কেট ফ্র্যাকটাল তৈরি করে একটা লোয়ার হাই ক্রিয়েট বা সুইং হাই ক্রিয়েট করার চিন্তা ভাবনা করলো, সাপোজ ধরেন এই জায়গাতেই ধরি, এইখান থেকে যদি এখন মার্কেট এইভাবে আসে, এটা কিন্তু অবাক হওয়ার থাকবে না কোনো কিছু, এটা কিন্তু অবাক হওয়ার থাকবে না, কারণ মার্কেটটা যেহেতু ট্রেন্ডে আছে এবং প্যাটার্নে আছে। এখন তাহলে আমাদের জোন কোথায়, এটা আমাদের দেখতে হবে যে জোনটা কোথায়। দেখেন আমাদের এই জায়গাতে একটা কিন্তু ব্যাপক লেভেলের ইমব্যালেন্স বিদ্যমান। কোথায়? এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমাদের কিন্তু একটা ইমব্যালেন্স বিদ্যমান, যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপও বলা হইতে পারে, যে এইটার মধ্যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মজাটা হচ্ছে দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু 61.8% সাথে মিশে গেছে, মানে 2350 উপরে। 2350 একটা স্ট্রং জোন, যেহেতু সাইকোলজিক্যাল একটা রাউন্ড ফিগার নাম্বার, এবং তার সাথেই অ্যারাউন্ডেতে 2354-55 জাস্ট 30-40 পিপসের একটা ডিফারেন্টে এই জায়গায় কিন্তু একটা এরিয়া অফ ভ্যালু বা পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে। তার মানে এই জোনটা কিন্তু খুবই হাইলি প্রবাবেবল আপনার একটা রিয়েক্টিভ জোন হিসেবে কাজ করতে পারে। এখন ঘটনাটা হচ্ছে, যেহেতু আমার এই জায়গায় আপনার লিকুইডিটি এবং এই জায়গায় ইমব্যালেন্স, তাহলে মার্কেটটা এইরকম করে যদি চলে আসে এখন, যে আমার এই জোনের থেকে আপনার মার্কেট যদি চলে আসে, অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন তাহলে আমরা ডেইলি এবং উইকলি দুই মোমেন্টাম দেখে মার্কেটের একটা মোটামুটি ফ্রেম কিন্তু তৈরি করে ফেললাম, স্ট্রাকচার, এরিয়া অফ ভ্যালু মিলে। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে এট দ্য মোমেন্ট, যেটা আমরা দেখব যে আমাদের মার্কেটে এইটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি, এটা একটা এফভিজি। তাহলে এই জায়গায় আমাদের এফভিজিটা বিদ্যমান কততে, এটা 2353.500, 2353.500তে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা বিদ্যমান। তাহলে 2300, 500 এবং 700। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বিদ্যমান। তাহলে এই জায়গায় যদি ফেয়ার ভ্যালু গ্যাপ বিদ্যমান হয়, তাহলে আপনার এই জায়গাতে একটা জোন আছে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, যে কি করতে হবে, তাহলে এখন আমাদেরকে, যেহেতু এই উইকলি মোমেন্টামটা আমার বাইয়ের দিকে আছে, তার মানে হয়তোবা আগামী সপ্তাহের শুরুটাতেও সোমবার বা মঙ্গলবার, স্পেসিফিক্যালি সোমবার, মার্কেট যদি নিচে নামার ইন্টেনশন থাকে, যে মার্কেট আলটিমেটলি তার হায়ার টাইম ফ্রেম মোমেন্টাম বা সেন্টিমেন্টকে ফলো আপ করে মার্কেট নিচে নেমে আসবে ইন কেস, তাহলে কিন্তু আপনার সোমবার চাবে কি, সোমবার চাবে মোস্ট প্রবাবলি, সোমবার চাবে তার উইকলি হাইটাকে অ্যাপ্রিসিয়েট করতে, বা নিচে নামার যদি ইন্টেনশন থাকে তাহলে উইকলি হাইটাকে উপরে ক্রিয়েট করে মার্কেট পাম্প করে নিচে নামে আসবে, এরকম একটা ইন্টেনশন থাকবে। আমি বলতেছি না যে হবেই, কিন্তু থাকবে। তো সেই জোনেতে আপনার এই জোনটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জোন, এই জোনটা আপনার একটা ইম্পর্টেন্ট জোন। তো এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন যদি হয়, তাহলে আমি এই জোনেতে আমি এটাকে লক করে দিই। এখন আমাদের ডেইলি চলে গেল, এখন আমরা চলে আসব H4 তে, কারণ আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছি 4 আওয়ার। তো এখন দেখেন জিনিসটা হচ্ছে সেম জোন, সেম লেভেল। দেখেন এইখানে কিন্তু একটা, দেখেন আস্তে আস্তে জিনিসটা কতটুকু ক্লিয়ার হচ্ছে। এই জোনের মধ্যে কিন্তু এখন একটা ব্লক জোন আছে, দেখেন এই যে যে জোনটা খুবই ইম্পর্টেন্ট, H4 এর ইম্পর্টেন্ট জোন। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা H4 এরও ইমব্যালেন্স এই জায়গাতেই। তাহলে এই কমপ্লিট জোনটাকে যদি আমরা ধরি যে এটা এরিয়া অফ ভ্যালু H4 ওয়াইজ,
তাহলে এই যে লেভেলটা আছে, এই জোনেতে আপনার দেখতে পাচ্ছি আমরা লেভেলটা একদম ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কিন্তু আছে। তো যেমন জিনিসটা এরকম যে আপনার এই জিনিসটা এইরকম ভাবে আপনার পড়ছে। সো আমার কুয়াসিমোডো যে সেট আপটা বলে, এটা কিন্তু সেই কুয়াসিমোডো জোন। এই জোনটা হচ্ছে সেই কুয়াসিমোডো জোন, যে আমার এই জোনটাতে কুয়াসিমোডো আপনার সেট আপ তৈরি হয়েছে। এবং এই জোনেতে কুয়াসিমোডো সেট আপ তৈরি হয়েছে। এইখানে দুইটা পিওআই আছে, একটা হচ্ছে আপনার বিবি ব্লক, ব্রেকার ব্লক, আর একটা হচ্ছে কিউএমএল সাপ্লাই বা কিউএমএল রেজিস্ট্যান্স। তো তাহলে এই জোনেতে এই যে এইটা হচ্ছে আমার কিউএমএল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ব্রেকার ব্লক। তাহলে এই জোনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জোন আমাদের এন্ট্রির জন্য। হ্যাঁ, এখন আপনি সেটা H1 থেকে নেন কিংবা H4 থেকে নেন। আমার মতে H4 এতে আপনি জোন অ্যানালাইসিস করছেন, এবং জোন অ্যানালাইসিস করে আপনার এই জোনের থেকে আপনার আরো ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে রিফাইন্ড করে এন্ট্রিটা নেওয়া বেটার। এবং এই জোনেতে যেহেতু এটা আছে, তাহলে এই জোন থেকে আপনার ব্লক আছে এবং এটা ইমব্যালেন্স ব্লক। আপনি যদি এই কমপ্লিট জোনটার মধ্যে আবার একটা পিভট আনেন, মানে এই কমপ্লিট এরিয়া অফ ভ্যালুটার মাঝে, তাহলে আপনি আরেকটা মজার বিষয় দেখতে পাবেন যে আমার এই জোনটার মাঝে যদি আমি টানি, তাহলে দেখেন এই যেটা আগে টানছিলাম আর কি, সেটারই 61.8% কিন্তু এই বিবি ব্লকের অ্যারাউন্ডে আছে। তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট জোন, যেহেতু 70 থেকে 60-এর মধ্যে আমার জোনটা এক্সিকিউশন করতেছে। তো এইখান থেকে মার্কেটটা যদি মানে দেয়, রিয়াকশন দেয়, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন আমরা পাবো এই জোনের থেকে। এখন তাহলে আসেন এফভিজি, আমরা এই জায়গায় এটা ডেইলি এফভিজি। এফভিজি এটা কোন এফভিজি? এটা হচ্ছে ডেইলি এফভিজি D1, D1 এফভিজি D1 চার্ট। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আলাদা আলাদা ম্যাপ করে দিচ্ছি আপনাদেরকে, যে এফভিজি ডেইলি ওয়ান চার্ট। তাহলে এফভিজি যদি ডেইলি ওয়ান চার্ট হয়, তাহলে ওই জোনটাই আবার হচ্ছে আমাদের পিওআই ব্রেকার ব্লক অফ H4। তাহলে এখন আমাদের দেখেন ছোট বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আস্তে আস্তে আসতেছি। তাহলে এখন আমরা যেটা করব, অ্যাজ ইউজুয়াল জোন অ্যানালাইসিস H4 এ ডান। এখন H1 এর এন্ট্রি আমাদেরকে খুঁজতে হবে। সো নাও কামস টু দ্য পয়েন্ট। সো এখন আমাদের ইমিডিয়েট লিকুইডিটি কোথায় দেখেন? ইমিডিয়েট লিকুইডিটি হচ্ছে ওই যে যেটা দেখাইছিলাম প্রথমে, যে ইমিডিয়েট লিকুইডিটিটা হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করে নেই, এটা এই জোনেতে থাকলো। তাহলে দেখেন এই যে জোনটা যেটা, এটা তো পুরোপুরি এরিয়া অফ ভ্যালু, এখানে আরো ক্লিয়ার, ইমেজটা আরো ক্লিয়ার। এবং এই যে যে লেভেলটা, এটা আমার ইমিডিয়েট লিকুইডিটি, এটা আমার ইমিডিয়েট লিকুইডিটি। ইমিডিয়েট লিকুইডিটি হচ্ছে এটা লেভেল, ইমিডিয়েট লিকুইডিটি, এটা হচ্ছে আমার ইমিডিয়েট লিকুইডিটি। এটা আমার ইমিডিয়েট লিকুইডিটি। আর এই জোনেতে মার্কেটের কিন্তু একটা দেখেন রিটেল সাপোর্ট তৈরি হয়েছে। এই জোনেতে একটা রিটেল সাপোর্ট আপনার H1 এতে তৈরি হয়েছে অলরেডি, রিটেল সাপোর্ট। তাহলে এই জোনেতে দেখেন মার্কেটে দুইটা জোন আছে, এখানে রিটেল সাপোর্ট তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা হালকা কালারে দেখাই, এই তো এইটা। তাহলে এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদের লিকুইডিটি কোথায় কোথায় আছে? এই জোনেতে একটা ডিমান্ড জোন ইন্টারনাল, এই যে ইন্টারনাল ডিমান্ড জোন, এইটা এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল ডিমান্ড জোন, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল ডিমান্ড জোন। এটা ইন্টারনাল ডিমান্ড জোন।
আর ইমিডিয়েট স্ট্রং লিকুইডিটি যদি বলেন আমাকে যে কোথায় স্ট্রং, তাহলে আমি বলবো এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্রং লিকুইডিটি পয়েন্ট। এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেল সাইড লিকুইডিটি ইমিডিয়েট পয়েন্টটাতে। এইটা জাস্ট আ মিনিট, এটা হচ্ছে আমার ইমিডিয়েট আপনার পয়েন্ট। আর এইখানে আপনার এই ডিমান্ড জোনেতে একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, ডবল লিকুইডিটিতে এইখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে। তবে প্রাইমারি স্ট্রং লিকুইডিটি হচ্ছে এই জায়গায়। ম্যাপিং করে দিচ্ছি, ম্যাপিং করার পরে আমাদের এন্ট্রি সিনারিওটা আমাদেরকে ধরতে হবে, যে এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের প্রাইমারিলি কোথায় কোথায় ট্রেড করব সেটা কিন্তু আমি শিওর, মানে এই জায়গাতে কিন্তু আমার শিওর হয়ে গেল কোন কোন জায়গায় আমি ট্রেড করব। আমার প্রথমে ম্যাপ করে ফেললাম, কারণ আমি এইটুকুর মধ্যে আমি ট্রেড করতে পারবো না, আমাকে ট্রেড করতে হবে অবশ্যই জোন টু জোন পয়েন্টে। এখন কিভাবে আমরা ট্রেড করতে পারবো? সো কামস টু দা পয়েন্ট, যদি আমার ওপরে প্রাইস যায় তাহলে কিভাবে ট্রেড করব? ফার্স্ট কাম টু দা সেলিং সিনারিও। যদি সেলিং সিনারিওতে আপনি বলেন যে সেলিং সিনারিওতে আমি কোথায় ট্রেড করব, সেলিং সিনারিওতে আমাকে বললে আমার সেলিং সিনারিওটা হচ্ছে এরকম। দেখেন আমি দেখাচ্ছি, না এটা হবে না, আপনার এইটা, এই যে ধরেন এই যে লেভেলটা দেখতে পাচ্ছি, এটা H1 এর প্রাইস অ্যাকশন অনুসারে। হ্যাঁ, যদি এরকম আপনার একটা সিনারিও ক্রিয়েট হয় যে আমার এরকম একটা সিনারিও দিয়েছে, দেন মার্কেট এই জোন থেকে, যেহেতু এটা একটা স্ট্রং জোন, তো এই জোন থেকে আমাদের অর্ডার ফ্লো হওয়া অস্বাভাবিক কিছু না। এবং যেহেতু একটা লিকুইডিটিও খেয়ে ফেলছে, এবং শুক্রবার যদি চায় তার লেভেলটাকে ক্রিয়েট করতে, তাহলে অ্যাজ ইউজুয়ালি এরকম গেল, যাওয়ার পর যেটা করবে এরকম গেল, তারপর যদি প্রাইস আপনার ফল করে চলে আসে, মানে উপর থেকে যদি আমার ডিস্ট্রিবিউশন হয় এক কথায়, তাহলে আমি এন্ট্রিটাকে নিতে পারবো। লাইক এই যে এরকম, লাইক এরকম যদি হয় তাহলে কিন্তু আমার সেলিং সিনারিওটা অনেকাংশেই স্ট্রং। এবং সেই ক্ষেত্রে এইরকম যদি সিনারিও আমার দাঁড়ায়, যেটা সেলিং সিনারিও, এটা আরো উপর নিচ হইতে পারে, এটা প্রাইসের উপর, এটা জাস্ট আমাদের জোনটার একটা সিনারিও, যেটা বা যে লাইকলি মোস্ট লাইকলি কিরকম হলে কি হলে আমরা কি করতে পারি সেটার একটা আইডিয়া আমাদের মাথায় থাকা। এটা এমন না যে এটা এরকম, এটা এরকমও হইতে পারে, যে এরকমও হইতে পারে, আবার এইরকমও হইতে পারে। এটা জাস্ট মার্কেটের উপর। এখন আমরা তো মার্কেটকে প্রেডিক্ট করতে পারি না, মার্কেটকে আমাদের রিয়েক্ট করতে হবে, মার্কেটের রিয়েকশন দেখে আমাদের প্রেডিকশন করতে হবে। তাহলে আমার যদি এরকম হয়, তাহলে আমার এই যে এইখানে এটা কিন্তু একটা একুমুলেশন ফর্ম, একুমুলেশন ফর্ম হলো, এবং অ্যাজ ইউজুয়ালি তখন আমার এইটাকে টার্গেট করতে হবে, লাইক এরকম ভাবে টার্গেট করতে হবে। আমার যদি এইটা যদি এইরকম একটা সিনারিও দাঁড়ায়, তাহলে আমাকে অবশ্যই সেলিং পয়েন্টের আপনার আউটলুক নিতে হবে। কিভাবে? এই পর্যন্ত টার্গেট করে, এই পর্যন্ত টার্গেট করে আমার সিনারিওটাকে নিতে হবে। এইটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু সেলিং সিনারিও, মানে আমাদের ক্লাইম্যাক্স, আমার কোনো জোনে গেলে উইথআউট কনফার্মেশন, এইখানে কিন্তু যে এই পর্যন্ত যে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, এটা এইটার উপর থেকেও ডিস্ট্রিবিউশন হইতে পারে। এখন আমাদেরকে আগে এনশিওর করতে হবে ডিস্ট্রিবিউশনটা কোথায় হচ্ছে, ডিস্ট্রিবিউশন ছাড়া আমি এন্ট্রি নিতে পারবো না। তো এই জোনেতে আমার এইরকম সিনারিও হলে মোস্ট লাইকলি এইরকম আমার হইতে পারে, যেটা আমার কাজ করতে পারে, কম বেশ হতে পারে প্রাইস, কিন্তু এরকম সিনারিও লাগবে। তো যেটা টার্গেটটা আমার এই পর্যন্ত, মানে এইটা থাকবে ফার্স্ট টার্গেট, আর অ্যাজ ইউজুয়ালি সেকেন্ড টার্গেট থাকবে আমার হচ্ছে এইটা, সেকেন্ড টার্গেট থাকবে আমার এইটা।
যে এই যে এরকম যদি সিনারিও হয়, এটা হচ্ছে আমাদের সেলিং প্যাটার্ন। এটা কিন্তু সেল সাইড সিনারিও, যেহেতু মার্কেটটা আপে আছে, উপর থেকে আমরা সেলের চিন্তা করলে এইভাবেই করতে হবে, নো ডাউট। আপনারা আগামী সপ্তাহে যদি মার্কেট সেল হয়, আপনারা কাইন্ডলি আমার এই অ্যানালাইসিসটার সাথে আপনারা মিলায় নেবেন, তারপরে এসে আমাকে আপনারা জানাইতে পারেন। তো এই হচ্ছে আমাদের সেলিং প্যাটার্ন, এটা গেল সেলিং। এখন আসি বাইং প্যাটার্নে, বাইং সিনারিওটাতে আসি। এখন আসি বাইং প্যাটার্নেতে। তো বাইং প্যাটার্নটা আমি দেখিয়ে তারপর আমি প্রশান্ত দাকে হ্যান্ড ওভার করে দেবো তার কাছে, তার অ্যানালাইসিসটা শেয়ার করার জন্য। তো এইটা গেল এইটা। এখন কথা হচ্ছে, যদি আমার বাইং, আমি বটম থেকে বাই করতে চাই, আমি বলতেছি না যে এইখানে হ্যাঁ বটম থেকে, যেমন কথার কথা যে আমার মার্কেটে এইটা সিনারিও হয়ে সেল হয়ে গেল, তখন আমি বাইং প্যাটার্নটা কিভাবে করব? লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখেন, যে এটাকে কিভাবে চিন্তা করব। এটা হচ্ছে আমার বাইং সিনারিওর প্যাটার্নিং ভিউ। যে বাইংটাকে কিভাবে আমি অ্যানালাইসিস করব। আমি তো এইটাকে সেলিং প্যাটার্ন চিন্তা করলাম, হ্যাঁ, যে আমি সেলিংটা আপনাদের বোঝার স্বার্থে আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, যে আমার এটা আমি এই জোনেতে আমি অ্যানালাইসিস করলাম যে এটা সেলিং প্যাটার্ন, যে এটার মধ্যে আপনার লেভেল আপন, যে এটাকে আমি সেলিং আপনার চিন্তা করলাম, যে এটাকে আমি সেলিং চিন্তা করলাম। এখন বাইং সিনারিওর জন্য কি করণীয়? তো কামস টু দ্য পয়েন্ট। মার্কেটের কিন্তু বাইং এর জোন আছে দুইটা। এখন কোনটা থেকে একুমুলেশন করে সেটা দেখতে হবে আমাদেরকে। এখন এইটা এইটা এই লিকুইডিটি খেয়েও ডাইরেক্ট উঠে যেতে পারে, আবার নিচেরটা খেয়েও উঠতে পারে। আবার মার্কেট যদি একুমুলেশন না করে, আপনারা ডাইরেক্ট এইখান থেকে বাই মারলে আপনারা ধরা খায় যেতে পারে। একুমুলেশন ছাড়া নিচে থেকে বাই করা যাবে না, যেহেতু আমার মেজর মাইনর দুই স্ট্রাকচারই সেলে তখন চলে আসলো। তার মানে তখন আমাকে একুমুলেশন ছাড়া সেল নেওয়া মানেই আমি, সরি, বাই নেওয়া মানেই আমি আটকে যাব। কারণ স্ট্রাকচারের এগেনস্টে আমার যদি একুমুলেশন ফর্ম না হয়, তাহলে আমি রিভার্স আশা করতে পারবো না। তো তাহলে সেইটা কি কিভাবে? তো আমি এই পুরা জোনটাকে ধরে কাজ করতেছি। সাপোজ এইটার মধ্যে, যেমন এইটার মধ্যে আমি মিরর, এই তো এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এরকম যদি ভিউ হয়, তাহলে আমি এন্ট্রিটা নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এন্ট্রিটা নিতে পারবো। এটা বাইং সিনারিও। এরকম যদি হয় তাহলে আমি বাইটা নিতে পারবো, এবং অ্যাজ ইউজুয়ালি তখন আমার টার্গেট থাকবে এইটা। তখন আমার টার্গেট থাকবে এইটা। যে আমি কিভাবে টার্গেট করব, যে এইটা এইটা হচ্ছে সেই টার্গেট। আমি এইটার মধ্যে আমার টার্গেট করব এইটাকে, যে এইটাকে আমি করব টার্গেট। তাহলে অ্যাজ ইউজুয়ালি কি দাঁড়ালো পুরোপুরি এটা, যে ডিস্ট্রিবিউশন নিডেড ফর সেলার, ডিস্ট্রিবিউশন 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 needed for sellers. Distribution needed for sellers, accumulation.
needed for buyers. তো এই হচ্ছে আমাদের আগামী সপ্তাহের মূল আউটলুক। যদি বায়ার্সরা অ্যাক্টিভ হয় নিচে থেকে, তাহলে সেটার সর্বোচ্চ টার্গেট করতে মানে কি হবে সেটা তো ভবিষ্যৎ, কিন্তু টার্গেটগুলো এরকম থাকবে। তো আমাদের মার্কেটটা এইভাবেই কিন্তু ড্রাইভটা দিবে। এখন আমাদেরকে শুধু ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করতে হবে, যে আসলে ক্লাইম্যাক্সটা কোথায় ক্রিয়েট হয়। কারণ ক্লাইম্যাক্স ছাড়া আন্দাজের উপরে এইখানে এই জোন থেকে ট্রেড করা যাবে না। এখন জোন অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গা থেকে আমি পাচ্ছি এন্ট্রি। আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্রথমত করতে পারেন, এরপর আমি প্রশান্ত দাকে আমার মাইকটা হ্যান্ড ওভার করে দেব। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি আপনাদের কোনো ভাই কোয়েশ্চেন থাকে যায় নাই, ওই যে বলেন বলেন। বায়ার, আমরা হ্যাঁ, উপর থেকে সেলার মানে সেলারটা বুঝতে পারছি, বাট ওই যে বায়ারের যে ড্র গুলা এখানে আটকে ছিল, মানে বায়ার আমরা যদি এখান থেকে বাই নিতে যাই কোনো একটা জোন থেকে, ওইটা মানে কোথা থেকে আর কি জিনিসটা, এটা ক্লিয়ার না। এইখানে আপনার এই যে যে জোনটা, যে এই যে কমপ্লিট জোনটা দেখতে পাচ্ছেন না, এই যে জোনটা, যে এই যে জোনটা এটা দেখতে পাচ্ছেন তো না, এই যে এই জোনটা, যে এই জোন থেকে আমাদের একুমুলেশন লাগবে। এইখান থেকে যেমন ডিস্ট্রিবিউশন, এইখান থেকে একুমুলেশন, মানে আমরা বটম থেকে যদি বাই করতে চাই হুম হুম। আচ্ছা, তার মানে তাহলে আমাদের 91 থেকে আপনার 80 এরকম। 91 না, এটা এটা 95 বা 96, মানে লাস্ট দিনের যে আপনার বৃহস্পতিবারের যে লোটা ছিল আপনার 95 বা 96, 96 থেকে 85 এই জোনের মধ্যে থেকে আমাদের একুমুলেশন লাগবে। মানে এখন এইটা একুমুলেশন কোথা থেকে হবে এটা তো আমরা আগেই বলতে পারবো না, তাই না? ওইটা হওয়ার পরে আমি বাইয়ের চিন্তা করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। কারণ এইটা আমাদের জোন, এটা আমাদের অবজারভেশন জোন। এরপর অবজারভেশন জোন থেকে ক্লাইম্যাক্স দেখে আমার এইটার ডিসিশন নিতে হবে। কারণ দ্য মার্কেট ইজ নট প্রেডিক্টিভ, দ্য মার্কেট ইজ রিয়েক্টিভ। সো ওয়েট ফর দ্য রিয়েকশন। তো আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কাইন্ডলি আপনারা করতে পারেন। লং টাইম ভিউতে তাইলে মার্কেটটা কি এখন 2380 বা 87 উপরে যাওয়ার পসিবিলিটিটা কম, এটাই তো বলছেন? 2387 বা 88 এই জায়গায় যাইতে হলে মার্কেটকে অবশ্যই আপনার এই যে যে জোনটা যে আছে এই জোনটার উপরে আপনার ব্রেক করা লাগবে। প্রাইসকে আপনার এই 75-এর উপরে ব্রেক করা লাগবে, কারণ 75 পর্যন্ত মার্কেটের স্ট্রং জোন। এক কথায় বলতে গেলে আগে মার্কেটের আপনার কারেন্ট যে মুভমেন্ট, হ্যাঁ, মার্কেটের কারেন্ট মুভমেন্টের উপরে মার্কেটের ভবিষ্যৎটা নির্ভর করে, বুঝছেন? এখন যেহেতু নিউজে, হ্যাঁ, নিউজে যেহেতু একটা ডিসিশন আমরা পাইছি, এখন এই ডিসিশনটা পরবর্তী হায়ার নিউজের আগ পর্যন্ত মার্কেটের মুভমেন্টের উপর ডিপেন্ডস করে আমাদের জোন সিলেক্ট করতে হয়, বুঝছেন? এখন এইখানে আগের থেকে আমরা যদি ভবিষ্যতের কথা বলি, সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনার এই মার্কেট বলতে গেলে 2400-তে আবার যাওয়ার পসিবিলিটি আছে, বুঝছেন, যদি আপনি টেকনিক্যালি দেখেন। কিন্তু ফান্ডামেন্টালি এইখানে কিন্তু অনেক সমীকরণ পাল্টে দেয়। আমাদের ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো ফান্ডামেন্টালি ইস্যু। আপনার টেকনিক্যালে একটা জিনিস আপনি দেখতেছেন, একটা সিদ্ধান্ত আপনি উপনীত হয়েছেন, কিন্তু যে কোনো একটা ফান্ডামেন্টাল ইস্যু কিন্তু আপনার ওই টেকনিক্যালের ওই জিনিসটা কিন্তু পাল্টে দেবে। কারণ এখানে আপনার ম্যানিপুলেশন ঘটে আপনার প্রতিনিয়ত, ঠিক আছে? প্রতিটা নিউজে, প্রতিটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আপনার কিন্তু একটা ম্যানিপুলেশন হয়। যেমন একটা সময় কিন্তু মানুষ সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে অনেক ট্রেড করতো এবং মনে করতো সাপোর্ট রেসিস্টেন্সই সবকিছু, ঠিক আছে? একটা পর্যায়ে কিন্তু তখন ওটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হয়। এবং অনেকেই আছে যারা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ভালো
ধরতে পারে না বা আপনার মানসম্মত হয় না, এসএল খায়, এরকম অনেক আছে, অনেক উদাহরণ আছে। তা আমরা যে জিনিসটা করবো বা আমরা যেটা দেখবো, আমরা মূলত কারেন্ট মার্কেটের কারেন্ট যে প্রাইস সেইটার উপর আমরা ডিফেন্স করব, এবং আমাদের এই গ্রুপের মূল লক্ষ্য হলো কারেন্ট প্রাইসের উপর আমরা ডিফেন্স করব, মার্কেটের বর্তমানে যা আছে সেটার উপরে, এবং আমাদের আউটলুক, আমাদের যে চিন্তা ভাবনা সেটা শুধু প্রসারী হবে। সেটা করতে গেলে আমাদের ভবিষ্যতে কি হতে পারে সেটা একটা ধারণা পাবো, বুঝছেন? কিন্তু অ্যাকুরেট ভাবে আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত মার্কেটে কারেন্ট মুভমেন্ট না হয়, বুঝছেন? কারেন্ট মুভমেন্ট পাইলে আমরা তখন বলতে পারবো যে মার্কেটটা এখানে যাবে কিনা। তবে আপনি যদি দীর্ঘ টাইম চিন্তা করেন, এই মার্কেট কিন্তু 2400 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে, এই যে মার্কেটটা, এই যে মার্কেটটা, এই মার্কেটটা হচ্ছে একটা সিঁড়ির মতো। যেমন আপনি যখন একটা মার্কেটে যাবেন, তখন আপনার এই মার্কেটটা এখন আপনি আপনার কোয়েশ্চেন মোতাবেক যদি আমি বলি, মার্কেটটা 2387 হচ্ছে 550 পিপস উপরে। তো মার্কেট তো 550 পিপস উপরে, আপনার ধরেন যাবে না যে এইটাও বলা যাবে না, আবার যাবে যে বলাও যাবে না। কিন্তু মার্কেটকে একটা, যে কোনো মার্কেট, সেটা গোল্ড হোক বা পৃথিবীর যে কোনো মার্কেট হোক, মানে কারেন্সি পেয়ার রিলেটেড বা গোল্ড রিলেটেড, এইরকম মার্কেটগুলোতে পিওর 550 পিপস এর মুভমেন্ট, এটা অনেক বড় ধরনের ফান্ডামেন্টাল চেঞ্জ বা ফান্ডামেন্টাল ইফেক্টের কারণে হয়। সেটা জিওপলিটিক্যাল হতে পারে, সেটা ইকোনমিক্যাল হতে পারে। এখন 550 পিপ যখন একটা মার্কেট যেতে চাইবে, তখন তাকে কিন্তু ভেতরে অনেক ধরনের আপনার ক্লাইম্যাক্স তৈরি করে আসতে হবে, বাস্তবতা যেটা। যেমন এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন, তাহলে আমার এই মুহূর্তে মার্কেটের রেজিস্ট্যান্সের সিঁড়ি এই জায়গায়, এইটার উপরে যদি মার্কেট আপনার ডেইলি স্ট্রং ক্লোজিং না হয়, তাহলে আমি কিন্তু এই জোন আমি এক্সপেক্ট করতে পারবো না। আবার এই জোন যদি ব্রেক না হয়, তাহলে আমি এইটাকে এক্সপেক্ট করতে পারবো না। আবার এইটা হইলে আমি আপনার কথা মোতাবেক 87 এক্সপেক্ট করতে পারবো। তাহলে দেখেন, এখানে সিঁড়ি হচ্ছে একটা, সিঁড়ি হচ্ছে দুইটা, সিঁড়ি হচ্ছে তিনটা। তাহলে তিনটা সিঁড়ি ভেঙে তারপরে কিন্তু প্রাইসকে আপনার আপনার গন্তব্যে 87 পর্যন্ত যাইতে হবে। ইটস নট সো ইজি। এখানে মার্কেটকে প্রাইস প্রেসার পাইতে হবে, প্রাইস বিল্ড আপ করতে হবে, না হলে এখানে আপনার এরকম হওয়াটা সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় হলো দাদা, দুইটা বিষয় ওইটা হলো যে ওই এটার সাথে আমাদের যে উইকলি আলোচনাটা করতেছে এর সাথে কি ফান্ডামেন্টালটাকে একটু আলোচনা করা যায় কিনা ফরেস্ট সেক্টর থেকে? আর আরেকটা হলো যে নতুন যে দুই একজন আছেন যারা, ওরা হয়তো আমাদের ওই সিচুয়েশন জানে না, এটা একটু আমরা ফান্ডামেন্টালের ইস্যুগুলো আমরা কিন্তু আমাদের প্রিমিয়ামের যে যারা আমাদের প্রিমিয়াম সার্ভিস নেয় তাদেরকে কিন্তু আমরা ফান্ডামেন্টালের ইস্যুটা আমরা কিন্তু দেখাই, ঠিক আছে? ক্লিয়ার করছি। যখন প্রিমিয়াম, সাপোজ যখন একটা ভালো একটা ফান্ডামেন্টাল নিউজ আসে, তখন কিন্তু আমরা প্রিমিয়ামে আমরা কিন্তু ডিসকাশন করি। হ্যাঁ, এই অপশন কিন্তু আমাদের আছে, বুঝছেন? এখন আমাদের যে উইকলি চার্টের ভিউ, এতে মনে করেন আমরা এখানে ফান্ডামেন্টাল কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না। এখানে শুধুমাত্র আমরা আলোচনা করব উইকলি চার্ট অ্যানালাইসিস, শুধু টেকনিক্যাল, যেগুলো আমরা অনেক ভাই আছে যারা আমাদের এই উইকলি চার্ট দেখে অনেক কিছু শিখতে পারে। এই জন্য আমরা এটা মূলত তাদের জন্য এটা করছি, বুঝছেন, বা করতেছি, এইটা আর কি। আর এছাড়া আরেকটু কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে আলোচনাটা, হ্যাঁ, ফান্ডামেন্টাল আলোচনাটা সবার বোধগম্য নাও হইতে পারে। কারণ আপনি যখন ফান্ডামেন্টাল আলোচনা করবেন, আপনার ফান্ডামেন্টালের বেসিকটা আপনার না জানলে আপনি কিন্তু ওই জায়গাতে ক্লিয়ারিটি থাকবে না। তো আপনার একটা ফান্ডামেন্টালে যে কর্নার থেকে আলোচনা করব, কারণ ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু হচ্ছে ইকোনমিক্যাল আলোচনা। তো আপনার ইকোনমিক ল্যাঙ্গুয়েজটা, ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজটা আপনাকে বুঝতে হবে। এখন আমরা এইখানে ম্যাক্সিমাম, এইখানে আপনার 15 জন ট্রেডার যদি উপস্থিত থাকি বা 10 জন ট্রেডার যদি উপস্থিত থাকি, তার মধ্যে 8 জনই আমরা টেকনিক্যাল নির্ভর। আমরা খুব কম হাতে গোনা ট্রেডার আছি যারা আমরা ডাটা নির্ভর, থিওরিটিক্যাল ডাটা দেখে, জিওপলিটিক্যাল আপনার সিচুয়েশন বা আপনার ইকোনমিক্যাল সিচুয়েশন দেখে আমরা ট্রেড করি। তো সবার যাতে বোধগম্য হয়, সেজন্য টেকনিক্যালটা সবাই দৃশ্যমান জিনিসটা দেখে, এবং এইখানে আপনার কসরতটা কম দেখে সবাই কিন্তু এইটাকে ইজিলি অ্যাফোর্ড করতে চায়, এবং যে কারণে তাদের কাছে জিনিসটা আপনার ইজিলি বোধগম্য হয় বলেই কিন্তু আমরা টেকনিক্যালটা দেখাই দিই, যাতে টেকনিক্যাল জোনের উপর ডিপেন্ড করে আপনার এই জিনিসটা হয়। আর উইথ ইউর কাইন্ড ইনফরমেশন, আরেকটা জিনিস আমি বলতে চাই, যদি ফান্ডামেন্টালের কথা বলেন,
ফান্ডামেন্টাল কখনো এই যে বিভিন্ন যে নিউজ, আপনার একটা সিঙ্গেল নিউজ বা আপনার এনএফপি বা ইয়ে, শুধু একটা নিউজ পরিপূর্ণভাবে কমপ্লিট আপনার ইকোনমির আপনার রূপ বা চেহারা কিন্তু বহন করে না। একটা আপনার ফান্ডামেন্টাল আলোচনা যদি আপনি করতে চান, তাহলে মার্কেটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেপারেটেড আপনার ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে হবে এবং সার্বিক মানে ইকোনমিক্যাল ভিউটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তো একটা নির্দিষ্ট সিঙ্গেল ফান্ডামেন্টাল কখনো আপনার মূল যে আপনার ফান্ডামেন্টাল ভিউটা বা সার্বিক এন্টায়ার ইকোনমিক্যাল কন্ডিশন, সেটাকে কখনো চেঞ্জ করতে পারে না। এটা হচ্ছে চরম সত্য কথা। এবং ফান্ডামেন্টাল কি হবে সেটা টেকনিক্যালি আপনাকে প্রি ফুটপ্রিন্ট দিয়ে দেয়, এবং সেই ফুটপ্রিন্টগুলো ম্যাক্সিমামটাই আমাদের রিসেন্টের উইকেও যে ডাটাগুলো আসছে বা গত সপ্তাহে আপনার এনএফপির যে ডাটাগুলো আসছে, সেগুলোর কমপ্লিট ভিউ কিন্তু আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিছি। এবং দেখা গেছে যে নিউজ আসার আগেই আমরা আমাদের এন্ট্রি পিক করছি। যেমন সাপোজ লাইক আমাদেরকে যদি বলেন বিগত সপ্তাহে শুক্রবারের এনএফপি ডাটা, এনএফপিতে আমরা এনএফপি ডেতে আমরা কালেক্ট করছি হচ্ছে একটা এন্ট্রিতেই লাইক আপনার 200-250 পিপ। তো 200-250 পিপ আমরা তো এটা নিউজের জন্য তো আর ওয়েট করি নাই, আমরা মার্কেটের ফুটপ্রিন্ট দেখে আমরা ধরতে পারছি বা ধরার ট্রাই করছি যে এনএফপিটা স্ট্রং আসতে পারে। তো এনএফপি ডে দুপুর বেলায়, তখন কিন্তু দুপুর ন্যাচারালি যেখানে আমাদের নিউজ কিন্তু আসে না, আমাদের এনএফপি হচ্ছে সন্ধ্যা 6:30টায়, আর আমরা সিগন্যাল দিচ্ছি গত শুক্রবার দুপুর 1টা বা 12:30 এইরকম টাইমে। কিন্তু মার্কেট দেখেন 1000 পিপ নামছে, আমরা অফিসিয়ালি 300 পিপ আমরা কিন্তু প্রায় নিয়ে নিছি, 270 পিপ নিয়ে নিছি, 250 পিপ নিয়ে নিছি। তাহলে এইটা কিন্তু মার্কেটের পরবর্তীতে দেখা গেছে যে মার্কেট গোল্ড নামছে ঠিকই, এবং সেটা এনএফপি এবং অন্যান্য আনুষঙ্গিক যে ডাটা, সেটা কিন্তু স্ট্রং ডাটা ছিল, যে কারণে আমার মার্কেট কিন্তু আগে থেকেই নামছে। তো মার্কেটে ফান্ডামেন্টাল কি হবে সেইটার একটা প্রিলিমিনারি আউটলুক টেকনিক্যালি আপনাকে দিয়ে দেবে। এখন যেহেতু আমরা সবাই ফান্ডামেন্টাল সম্পর্কে অতটা ডিপলি অবগত না, তাই এইটাই বেটার যে আমাদের টেকনিক্যালে সবাই যেন মার্কেটটাকে ইজিলি বুঝে। এবং তারপরেও আপনার যদি আমাদের প্রিমিয়াম আলোচনায় কেউ থাকতে চান, একান্তই যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রিমিয়াম গ্রুপে সেইগুলো আলোচনা করব। এবং উই অ্যাপ্রিশিয়েট ইউ অল টু কাম ইন আওয়ার প্রিমিয়াম চ্যানেল। আমরা সবসময় আপনাদেরকে আমাদের প্রিমিয়াম চ্যানেলে আসার জন্য অ্যাপ্রিশিয়েট করি, যে আমাদের প্রিমিয়াম আলোচনাগুলো আপনারা শুনেন। এবং আমাদের এই গ্রুপেতে যারা প্রিমিয়ামের সাথে আছেন, অনেকেই এই মিটিং এ উপস্থিত আছেন, আপনারা আলটিমেটলি জানেন যে সেইখানে কি কি ধরনের লেভেলের আলোচনা করা হয় এবং সেইখানের কন্টেন্ট গুলা কি, এবং আপনারা কিভাবে সেইগুলা থেকে ডে বাই ডে আপনারা উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না সেটা আপনাদের উপর, সেটা আপনারা নিজেরাই কিন্তু আপনারা রিয়ালাইজ করতে পারেন। তো ওইগুলার আলোচনা আমরা প্রিমিয়ামে রাখবো, কারণ কিছু জিনিস আমরা ডিপ অনেক রিসোর্স ঘেটে আমাদেরকে আনতে হয়, সেগুলোর জন্য আমাদেরকে পেও করতে হয়। তো সেই আলোচনাগুলো আমরা প্রিমিয়ামে রাখবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো তারপর আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কাইন্ডলি আপনাদের যদি থাকে কোয়েশ্চেন আপনারা করতে পারেন। আমাদের আজকে গ্রুপে মোটামুটি ভালো মেম্বার্স এর প্রেজেন্টেশন হয়েছে, অ্যাটেন্ডেন্স হয়েছে, দেখে ভালো লাগছে। আসলে আমাদের প্রিমিয়াম গ্রুপের বাইরে পাবলিক গ্রুপে এসে আমাদের পাবলিক লাইভ করার মূল ইন্টেনশনটাই কিন্তু এটা, যে আপনারা অনেকের উপস্থিত থাকবে, অনেককে নিয়ে অনেকের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এবং যত বেশি প্রশ্ন আসবে তত বেশি চিন্তা আসবে, তত বেশি প্ল্যানিং আসবে, তত বেশি আউটলুক আসবে, এবং অবশ্যই সেটা আমাদের জন্য, আদতে আমাদের জন্য ভালো। আর কারো একটা কোনো কোয়েশ্চেন? বিষয় আছে কি দাদা, সেটা হলো হ্যাঁ দাদা বলেন। মনে করেন একটা কথায় বলে হলো দশমিলে করি কাজ হারি জিতে হারি নাহিলাজ। যেতে না ইলাজ। হ্যাঁ, হারি জিতে নাহিলাজ। এখানে যখন আপনি একা সিঙ্গেল ট্রেডিং করবেন, হ্যাঁ, তখন আপনার সাইকোলজিটা কিন্তু একরকম কাজ করবে। সিম্পল, আপনার যখন সিঙ্গেল ট্রেডিং করবেন, হ্যাঁ, জি, নজরুল ভাই কি কিছু বলতে যাচ্ছেন? আপনি বলেন, সমস্যা নাই, তারপরে আমি বলতেছি। জি বলেন। হ্যাঁ ভাই, আপনার কথা তো
দাদা আপনার কি ইয়ারফোন লাগানো? তাহলে আপনি একটু ইয়ারফোনটা খুলে আবার রিকানেক্ট করতে পারেন, হ্যাঁ? বা আপনি আরেকবার লিভ নিয়ে আবার জয়েন হতে পারেন, তাহলে বেটার হবে। আচ্ছা, এইখানে আপনি যখন সিঙ্গেল আচ্ছা, ট্রেডিং নজরুল করবেন। ভাই আসছেন, হ্যাঁ নজরুল ভাই আসছেন, একটু শুনি ওনার আচ্ছা, জি বলেন। হ্যাঁ ও উনি আসছেন, আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, নজরুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনোভাবে ডিস্টার্ব করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো, মনে করেন আপনি যখন সিঙ্গেল ট্রেড করবেন, হ্যাঁ সিঙ্গেল নিজে নিজে ট্রেড করবে, তখন জিনিসটা হয় কি, তখন একটা সাইকোলজি কাজ করবে। কিন্তু আপনি যখন টিম ওয়ার্ক করবেন বা টিমের সাথে কাজ করবেন, তখন বিষয়টা হবে কি, আপনার উপর নিজের তো একটা, যখন আপনি নিজে করছেন, নিজের ব্যালেন্স নিজের মতো করে আপনি ট্রেড করলেন, আপনার লস হইলো আপনার, লাভ হইলো আপনার। এখন বিষয় হচ্ছে, যখন আপনি টিমের সাথে কাজ করবেন, তখন একটা টিম ওয়ার্ক কখন বিল্ড আপ হয়, মনে করেন টিম ওয়ার্কের মাধ্যমে আপনার কিন্তু একটা সাইকোলজি বিল্ড আপ হবে। সেটা কিরকম, যে আপনার টিমকে আপনি লস দিয়েছেন, আপনার কিন্তু একটা প্রেশার থাকবে, আবার টিমকে আপনি লাভ দিয়েছেন বা প্রফিট দিয়েছেন, তখন কিন্তু আপনার একটা আত্মতৃপ্তি কাজ করবে। হ্যাঁ, এজন্য যখন এইটা কোনো মানুষের যখন হয় বা সে যখন এইটা করতে পারে, দেখবেন তার সাইকোলজিটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় বা তার সাইকোলজিটাও অনেকটা ভালো হয়ে যায়। সে তার মধ্যে কিন্তু একটা দায়িত্ববোধ চলে আসে, বুঝছেন, তার মধ্যে একটা দায়িত্ববোধ চলে আসে, এবং সে কি করে, সে সবসময় চায় একটা এন্ট্রি যেন নির্ভুল হয়, এবং সে নির্ভুলতার মাধ্যমে সে যেন অন্যকে সেটা ভালোভাবে সাপ্লাই দিতে পারে। এখন বিষয় হচ্ছে, এটার সাথে আপনার বা আপনাদের কি লাভ হতে পারে? হ্যাঁ, এতে আমাদের দেখা গেল লাভ হইতে পারে, আমাদের সাইকোলজি বিল্ড আপ হবে, ওকে। কিন্তু আপনার বা আপনাদের কি লাভ এখানে আছে? এখানে অবশ্যই আপনাদের লাভ আছে। বিষয়টা হচ্ছে, দেখেন, মার্কেট যখন আমরা প্রতিনিয়ত, যখন আমাদের প্রিমিয়াম গ্রুপে বিভিন্ন স্টাইলে আমরা যখন মার্কেটে অ্যানালাইসিস করি, আপনি কিন্তু রেগুলার, আপনি সিম্পল কারো কাছে কোর্স করলেন বা কোনো জায়গাতে দেখলেন বা কোনো একটা মাধ্যম থেকে আপনি ফরেক্সটা মোটামুটি শিখলেন, কিন্তু আপনি কিন্তু প্রপার গাইডলাইন্সটা পাইলেন না। ঠিক আছে, আপনি কিন্তু প্রপার গাইডলাইন্সটা পাইলেন না। সেটা কিরকম, আপনি শিখছেন, ওকে, আপনি প্রত্যেকটা টপিক আপনি জানেন, কিন্তু আপনি সেইটার ব্যবহার করতে পারেন না। ঠিক আছে, আপনি সেই ব্যবহারটা শিখেন নাই, আপনি ওই জিনিসটা সম্পর্কে জানছেন, কিন্তু ব্যবহারিকত্বে সেটা কিভাবে ব্যবহার করা হবে সেটা কিন্তু আপনি পারতেছেন না। এই কারণে অনেকের কমন ডায়লগ, যে ভাই আমি ডেমোতে পারতেছি, কিন্তু আমি রিয়েলে আসলে আমি লস করতেছি। এটা অনেকের কিন্তু কমন ডায়লগ, যে আমি ডেমোতে করতেছি ভালো, কিন্তু আমি রিয়েলে গেলে তখন আমি পারতেছি না। এটার কারণটা কি? এটার কারণটা হলো, আপনি যে জিনিসটা শিখলেন আগ্রহ নিয়ে, আপনি তখন কি করলেন, আপনি ডেমো সেটা কিন্তু ভালোভাবে আপনি ট্রেড করলেন। হ্যাঁ, ট্রেড করে মোটামুটি আপনি কি করলেন, মোটামুটি আপনি ওইটাতে একটা কনফিডেন্স অর্জন করলেন, কিন্তু সেই কনফিডেন্সটাই আপনার মনে করেন দুঃস্বপ্ন হয়ে গেল যখন আপনি রিয়েলে আসলেন। এবং রিয়েলে আসার পরে আপনি যখন তখন ওই আপনার যে কনফিডেন্স, ওভার, সেই কনফিডেন্সটা ওভার কনফিডেন্স তৈরি হয়ে যায় ম্যাক্সিমাম। আমি বলতেছি না আপনাদের সবার হয়, মানে ফরেক্স যারা লুজ করে, মানি লুজ করে, তাদের কথা বলতেছি। তারা কি করে, তারা মনে করেন ওইখানে কনফিডেন্সটা তাদের ওভার কনফিডেন্স হয়েছে, যেহেতু সে লং টাইম সে একটা ট্রেড করছে এবং সে ভালো প্রফিট করছে ডেমোতে। আমি কি করতেছেন আপনি? পরে করেন, 2 মিনিট পরে করেন, এখন ভেরি করে দিন এটারে। জি আলামিন ভাই বলেন। ও, আলামিন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, সেই কনফিডেন্সটা আপনার হারায় যায় যখন আপনি রিয়েলে আসেন। সেটার কারণটা কি, আপনি তখন ওভারশিওর হয়ে এন্ট্রিগুলো খুঁজেন, এবং ওভারশিওর হয়ে এন্ট্রিগুলো খোঁজার কারণে আপনার কিছু বদ অভ্যাস সেখানে থাকে, যেমন এসএলসার ট্রেড করা বা আপনার লেয়ার নেওয়া বা মার্টিঙ্গেল করা, এগুলো কিন্তু তখন আসে কারণ আপনি লং টাইম ডেমোতে আপনি ট্রেড করছেন এবং লং টাইম আপনি কিন্তু প্রফিট করছেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে, এতে করে অনেকের সাইকোলজি আপনার সমস্যা হয়। এখন আমাদের সাথে ট্রেড করলে আপনার কি সাইকোলজি বিল্ড আপ হবে?
আমাদের সাথে ট্রেড করলে একটা সাইকোলজি বিল্ড আপ হবে। দেখেন আমরা এই যে যে কথাগুলো বললাম বা যে যুক্তিগুলো বললাম যে এই ভুল হতে পারে, এই ভুলগুলো কিন্তু আমরা গত 7-6 বছরে কিন্তু আমরা করে আসছি এবং মোটামুটি এই সম্বন্ধে আমরা জানি। এখন আমরা এই যে আবেগ, এক কথায় এই যে আবেগ যে আমার রাতারাতি বড়লোক হয়ে যাইতে হবে, রাতারাতি আমার ব্যালেন্স বাড়াতে হবে, রাতারাতি আমার প্রতিদিন ট্রেড করতে হবে, এই অভ্যাসগুলো কিন্তু বর্তমানে আমাদের নেই। ঠিক আছে, বর্তমানে আমাদের নেই। আমরা কি করব, আমরা মূলত একটা জোন বা একটা এন্ট্রি পয়েন্ট না পাওয়া অবধি আমরা কোনো ধরনের ট্রেড করব না। ঠিক আছে, আমরা কোনো ধরনের ট্রেড করব না এবং ওই ট্রেডটার আপনারা এখানে উপকৃত হবেন এইভাবে যে প্রতিনিয়ত আমাদের যে আপনার প্রিমিয়াম যে গ্রুপটায় প্রতিনিয়ত আপনার 12টা থেকে প্রায় 2টা বা 3টা পর্যন্ত আমরা কিন্তু লাইভ করি। অনেক সময় এমনও দিন গেছে 5টা পর্যন্ত আমরা লাইভ করছি এবং এই লাইভ করার মাধ্যমে কি হয়েছে, মার্কেটের কারেন্ট মুভমেন্টটা, হ্যাঁ মার্কেটের কারেন্ট মুভমেন্ট কি হতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের ওই লাইভে প্রতিনিয়ত কিন্তু কথা বলা হয়। হ্যাঁ, এবং ওইটা কিন্তু বুঝাই দেওয়া হয় বারবার, বা আপনারা যাতে ভুল না করেন এই জন্য কিন্তু বারবার জিনিসগুলো দেখানো হয়। তা মনে করেন মানুষ অভ্যাসের দাস। আপনি যখন একটা নির্দিষ্ট ভালো পন্থায় যখন একটা জিনিস অভ্যাস করবেন, দেখবেন আস্তে আস্তে সেই অভ্যাসটা আপনার তৈরি হবে এবং আপনার যে বদ অভ্যাস আছে, হ্যাঁ আপনার যে বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসটা কিন্তু চলে যাবে। এবং আপনি বিশ্বাস করেন ভাই, ফরেক্সে একমাত্র আপনার বদ অভ্যাস যদি চলে যায়, বদ অভ্যাস যদি কোনো ব্যক্তির যদি বদ অভ্যাস না থাকে, তাহলে এই ফরেক্স মার্কেটে শুধুমাত্র সেই গেইনার হয়। সে ব্যালেন্স হোক $50 কি $100 কি আপনার $200 কি $1000 কি আরো তার বেশি বা কম, হ্যাঁ যাই হোক না কেন সে কিন্তু ওইটা দিয়ে করতে পারে। ট্রেড করতে কিন্তু বেশি ডলার লাগে না আমাদের হিসাবে। আমরা যদি ট্রেড ভালোভাবে ধরতে পারি, ভালোভাবে করতে পারি, আমরা $50 দিয়েও কিন্তু একটা ট্রেড সুন্দরভাবে করতে পারবো। কথা বুঝছেন? যেমন আমার এক ভাই পরিচিত আছে, নাম হলো, আমি বলি ফেসবুকে আমার পরিচিত, ফেসবুক তার নাম হলো টিটু রেজা। উনি 100 মাত্র $50 দিয়ে এক বছরে, $50 এক বছরে সে $450 করছে এবং সে মোটামুটি প্রতিদিন উইথড্র করছে। হ্যাঁ, তারপরে করছে প্রত্যেকটা জিনিসই একটা নিয়ম বা একটা শৃঙ্খলার মাধ্যমে যদি আপনি রাখতে পারেন, হ্যাঁ আপনি যদি একটা শৃঙ্খলার মাধ্যমে যদি আপনি একটা জিনিস রাখতে পারেন, আপনার ওইটাই কিন্তু কাজ করবে। সেটা হোক আপনার $10, হোক আপনার $50, হোক আপনার $100, মানি ডাজন্ট ম্যাটার। আপনি এইখানে কত হারালেন এটা চিন্তা করবেন না। আমি এই মার্কেটে কত হারাইলাম এটা আমি চিন্তা করব না। চিন্তা করব কি জানেন? চিন্তা করব আমি ওই যে হারাইছি, ওই হারানোর মাধ্যমে আমি শিখছি কি। বুঝছেন, একটা মার্কেটে আমি শিখলাম কি, এটা কিন্তু মূল বিষয়। আমি যদি টাকা হারাইলাম কিন্তু কোনো শিক্ষা নিলাম না, আমি যদি টাকা হারালাম কিন্তু কোনো শিক্ষা নিলাম না, ঠিক আছে, তাহলে কিন্তু আমার কোনো কাজ আসলো না। আমি টাকা হারাইছি আমার মনের মতো করে, আমি টাকা হারলাম আমার মনের মতো করে, কিন্তু আমি যখন শিখার বিষয় যখন গেলাম তখন আমি শিখলাম না কও, তাতে কি হইলো, আমার কিন্তু বদভ্যাসই থাকলো। কিন্তু আমার একটা টাকা হারালাম একটা বিষয়ে এবং সেটা যদি আমি দেখি যে আমি এই বদভ্যাসের কারণে আমার টাকাগুলো বা আমার মানিগুলো আমি এই মার্কেটে লস করছি বা আমি নষ্ট করছি, তখন কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এবং আপনি ওই ভুলগুলো পরবর্তীতে দেখবেন যে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভাই এখানে আপনি সাকসেসফুল হবেন। আর সাকসেসফুলের মিনিং কিন্তু এরকমই হয়। আপনি বড় 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 যত প্রতিষ্ঠান দেখেন, সকল প্রতিষ্ঠানের গোড়ার দিকে কিন্তু আপনার যদি ইতিহাস দেখতে যান, তাদের সেই সময় কিন্তু টাকা ছিল না, বা অনেকের দেখা গেল 10 টাকা দিয়ে শুরু করছে, কেউ আবার মনে করেন কোনো টাকা ছাড়া আপনার শুরু করছে, এরকম করে এখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বিশ্বে অনেক উদাহরণ আছে। তাই বলে আমি আপনি কিন্তু তাদের মতো ভাগ্য যে আমাদের আছে, অনেকে বলে তাদের ভাগ্যে আছে আমাদের ভাগ্যে নাই, কিন্তু আমাদেরও ভাগ্যে আসবে যদি আমরা নিজেরা তৈরি করি। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা আমি এর আগে অনেকবার বলছি, সেটা হলো নিজের ভাগ্য নিজে গড়তে হবে। ঠিক আছে, কারোর উপর বেস করে আমরা নিজের ভাগ্যকে আমরা গড়তে পারবো না। ঠিক আছে, অনেকে বলে কি আল্লাহ দিবে বা সৃষ্টিকর্তা দিবে, তিনি যেহেতু জন্ম দিচ্ছে তিনি দিবে। ঠিক আছে, এইখানে দেখেন আপনি যদি ভুল করেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে 1 টাকাও দিবে না।
বুঝছেন? আল্লাহ তাআলা আপনাকে 1 টাকাও দিবে না, কারণ আপনার ভুলগুলো কিন্তু আপনিই জানেন। সেই ভুলগুলো কিন্তু আল্লাহ তাআলা বারবার আপনারে শুধরানোর চেষ্টা, মানে আপনার ব্রেন দিছে আপনি যাতে শুধরাতে পারেন। এখন আপনি যদি না শুধরায় আপনার বদঅভ্যাসগুলো যদি টানা রেখে যান, আল্লাহ তাআলা কিন্তু সেখানে আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। বুঝছেন? এখন আমরা মনে করেন আমরা অভ্যাসের দাস, এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আমাদের কারেন্ট মার্কেট কি বলে, কারেন্ট মার্কেট যা বলবে সেটার উপর বেস করে আমাদের ট্রেড করতে হবে। বুঝছেন? আমরা যদি সেটা বেস করে আমরা ট্রেড করি এবং মোটামুটি আমরা যদি চিন্তা ভাবনা করে যদি একটু আগাই, একটু পরিকল্পনা করি, তাহলে এই ফরেক্স মার্কেটে কেউ লস করবে না। হ্যাঁ, আপনি যত বড় ট্রেডার দেখেন বা যত বড় ট্রেডারের সাথে কথা বলেন না কেন, আমি যে কথাগুলো বললাম আপনি এইগুলো একটু দেখবেন যে এইগুলোর মাধ্যমেই কিন্তু মানুষের লস হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আলামিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আলামিন ভাই কিছু বলতে চাচ্ছেন? তাহলে বলেন। বা আপনার যে কেউ যদি কোনো কথা বলতে হ্যাঁ, চান বলেন নিঃসংকোচে। হ্যালো আলামিন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো বা বলবে না, ওই মাইক ফোনে হয়তো বা অন হয়ে গেছিল ওনার, এই আর কি। কেউ কি কিছু বলতে যাচ্ছেন? না বললে আমি আমার আউটলুকটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি সবসময় একটা কথাই বলি, সেটা হলো আপনার ফরেক্সে ট্রেড করার আগে বা ট্রেড শেখার আগে সবার আগে আপনার সাইকোলজিটা বিল্ড আপ করতে হবে। আপনি কেন আসছেন? অন্যান্য অনেক পেশা আছে কিন্তু সারা বিশ্বে। ঠিক আছে? এই বিশ্বে পেশার অভাব নাই। এখন এতগুলো পেশার মধ্যে থেকে আপনাকে যখন এই ট্রেড বাইছে নিতে হবে, তখন কিন্তু আপনার পরিকল্পনা মাস্টবি থাকা লাগবে। আপনার ট্রেডের পরিকল্পনা ছাড়া আপনার কিন্তু এইখানে কোন রকম ভালো কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনার ট্রেডের পরিকল্পনা লাগবে এবং সবসময় যেটা বলি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকা লাগবে। এই দুইটা যদি করতে পারেন, আপনি হন অনেক পুরাতন ট্রেডার, হন আপনি অনেক নতুন ট্রেডার, হ্যাঁ, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার গেইন হবেই। বুঝছেন? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আমার আউটলুকের দিকে যাব। আপনারা যদি কোনো কেউ প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। এবং আমি গোল্ডের সাথে আমি অন্যান্য প্লেয়ার যদি কেউ বলতে চান সেটাও বলবো। হ্যাঁ আলামিন ভাই, বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার আউটলুকের দিকে যাই। আমি গোল্ডের সাথে ডিএক্সওয়াই এর একটু অ্যানালাইসিসটা আপনাদের মধ্যে শেয়ার করব, কারণ ডলারের ইন্ডেক্সের অ্যানালাইসিসটা আমাদের দরকার আছে। মনে করেন ওইটা না হলে হবে না। দাদা তো আমাদের খুব সুন্দরভাবে গোল্ডের অ্যানালাইসিসটা দেখাই দিল। আমি গোল্ডের অ্যানালাইসিস ওইটার উপরে আমি আর কোনো করব না, আলাদা করে অ্যানালাইসিস করব না, জাস্ট আমি আপনাদের কিছু জিনিস শো করব। আপনি স্ক্রিনটা শেয়ার দিন দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেবো, সমস্যা নাই। জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যে মানে যে সদস্যরা তো পুরো চুপচাপ, এত চুপচাপ থাকলে তো ভাই হবে না। কারণ আপনি যত বেশি প্রশ্ন করবেন বা কথা বলবেন তত বেশি আমাদের সাথে ফ্রেন্ডলি হবেন। আর যখন আপনি চুপচাপ থাকবেন তখন কিন্তু অনেক গ্রুপ আছে চুপচাপ, কথা বলতে সময় দেয় না। আমরা কিন্তু সেটা দিই। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আমাদের সাথে ফ্রেন্ডলি হবেন, তত বেশি শিখতে পারবেন। হ্যাঁ, আর আপনি চুপচাপ থাকবেন, আপনি কিছুই কিন্তু পারবেন না। এটা আপনার কথা বলাটা মাস্ট বি নিডেড। ঠিক আছে? আচ্ছা, আমি যদি মান্থলি ক্যান্ডেল দেখি, হ্যাঁ মান্থলি ক্যান্ডেল দেখি, যে কারণে আমি বললাম যে 2400 পর্যন্ত যেতে পারে মার্কেটটা। এই মার্কেটটা 2400 পর্যন্ত যেতে পারে, কারণ আমাদের মান্থলি যে হাই, এখন পর্যন্ত মান্থলি প্রিভিয়াস মান্থের হাইটা কততে ছিল? প্রিভিয়াস মান্থের হাইটা ছিল আপনার 2450। হ্যাঁ, এটা হলো আমার প্রিভিয়াস মান্থের হাই। হ্যাঁ,
এইটা ছিল আমার প্রিভিয়াস মান্থের হাই ছিল কোথায়, আপনার 2450। এখন কারেন্ট মান্থের আমি আপনাদের সবাইকে এর আগের সপ্তাহে আমি বলছিলাম মিনিমাম 2টা সপ্তাহ যদি না যায়, হ্যাঁ মিনিমাম 2টা সপ্তাহ না গেলে মান্থলি টার্গেটটা আপনার নিরূপিত হয় না, এবং ওইটা আপনার বলাও যায় না এর মান্থলি টার্গেট কোথা থেকে শুরু হয়েছে। তা আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা একটা জিনিস খেয়াল করলে এটা দেখতে পাবো যে আমাদের এই মান্থলি টার্গেটটা কিন্তু এখন মোটামুটি বিল্ড আপ হয়ে গেছে, এবং যে মান্থলি টার্গেটটা যেটা হয়েছে, মান্থলি টার্গেট যেটা হয়েছে সেটা আমি বলি, একটু দেখাই। আচ্ছা, মান্থলি টার্গেটটা কিন্তু আমাদের 2388 পর্যন্ত আমাদের মান্থলি টার্গেট কিন্তু এই মাসের মান্থলি টার্গেটটা হয়েছে 2388। এখন বিষয় হচ্ছে এই যে মান্থলি টার্গেটটা, এটা কিন্তু একটা হায়ার আপনার এটা যেহেতু একটা হায়ার টাইম ফ্রেম, এই হায়ার টাইম ফ্রেম অনুযায়ী এটা কিন্তু একটা আপ ট্রেন্ড। মান্থলি টাইম ট্রেন্ডটা কিন্তু আপনার আপে মানে হাইতে কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু লোতে মান্থলি টার্গেট তৈরি হয় নাই। যদি লোতে টার্গেট তৈরি হইতো তাহলে কিন্তু এটা নিচে থাকতো, ঠিক আছে। এবং আপনার এই ক্যান্ডেলের প্রেশারটা থাকতো 42, যেহেতু এটা বুলিশ মার্কেট এবং বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা যেহেতু ক্যান্ডেল ওয়াইজ ট্রেড করি সেহেতু আমাদের ক্যান্ডেলের কিছু জিনিস আমাদের মানতে হবে, যেমন এটা মান্থলি টার্গেট। এবার এই মান্থলি টার্গেটের থেকে দেখেন এর ওপেন প্রাইসটা, এই মান্থের ওপেন প্রাইসটা কিন্তু এই মান্থলি ক্যান্ডেলের ওপেন প্রাইস কিন্তু আপনার এই জায়গা থেকে 2323 বা 24, বুঝছেন, 2324 ওপেন প্রাইস হলো 2327 দেখাচ্ছে আমার হিসেব অনুযায়ী। কিন্তু আমি যদি টেকনিক্যালি দেখি তাহলে এইটার ওপেন প্রাইস কিন্তু আপনার 2323 বা 24-এ, বুঝছেন, 2323 বা 24-এ, না মনে হয় ভুল হয়েছে, এটা 27-ই, হ্যাঁ ঠিক আছে 25 বা 27। এখানে যেহেতু 27 দেওয়া আছে তাহলে আমরা 27-ই ধরি। তাহলে মনে করেন এইটা হলো আমার ওপেন প্রাইস, এখন মার্কেট আছে 32-এ। এখন আমরা এই টাইম ফ্রেম কেন দেখলাম, কারণ আমরা মোমেন্টাম বা আমাদের এখন বর্তমানে কি মোমেন্টামে আছে এটা বোঝার জন্য, এটা কিন্তু বোঝার জন্য আমরা কি করলাম, আমরা কিন্তু এই মোমেন্টামটা দেখলাম, মাসের মোমেন্টামটা দেখলাম, মাসের মোমেন্টাম হিসাবে কি দেখায়। এবার আমি যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টে দেখেন একটা হাই তৈরি করে গেছে, হ্যাঁ একটা হাই তৈরি করে গেছে উইকলি চার্টের, যেটা কিনা আমি একটু দেখাই আপনাদের চার্ট অনুযায়ী। যেমন এইটা কিন্তু অনেকটা এই দেখেন, এটা কিন্তু মোটামুটি আপনার এরকম একটা চার্ট তৈরি করছে, এবং এইটা ছিল এই যে আপনার সেল মোমেন্টাম তৈরি করছে উইকলি চার্টের, সেটা প্রিভিয়াস মান্থের হাইটা কিন্তু আমার এখানে দরকার আছে, বুঝছেন, প্রিভিয়াস মান্থের হাইটা কিন্তু উপরে, হ্যাঁ সেক্ষেত্রে এইটা হলো হায়ার হাই। আমি যদি এইটা ধরি তাহলে এইটা হলো আমার হায়ার হাই, এইটা আমি যদি ধরি তাহলে এইখানে এইটা হলো আমার উইকলি হায়ার হাই, এটা, এবং এখানে এখানে যে লোটা তৈরি করছে সেই লোটা কিন্তু আপনার বলতে গেলে আপনার এই জায়গাটা লো তৈরি করছে, হ্যাঁ এই জায়গাটা লো তৈরি করছে, এবং এরপরে দেখেন একটা হাই তৈরি করছে, যে হাইটা কিনা আপনার এই হায়ার হাইটাকে ব্রেক করতে পারে নাই, যে কারণে এইটা কিন্তু আপনার মান্থলি টার্গেট হয়েছে, এবং এইটা আপনার তৈরি হয়েছে আপনার লোয়ার হাই, এই জিনিসটা হয়েছে লোয়ার হাই। তাহলে এখন থেকে আমরা যদি এইটা যদি মোমেন্টামটা দেখি, এই মোমেন্টামটা কিন্তু সেলের, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মান্থলি টার্গেটের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে 2400-2500 কিন্তু আমরা আশা করতে পারবো না, কারণ মান্থলির প্রিভিয়াস মান্থের হাই কিন্তু ছিল আপনার মিনিমাম 2450। তাহলে যেহেতু মান্থলি ক্যান্ডেলের হাই ছিল আপনার উপরে, এবং এইটা যদি মান্থলি ক্যান্ডেল স্ট্রং হয় তাহলে আমি বা প্লাবনদা কেউ কিন্তু এই মার্কেটটাকে ডাউনে নামাতে পারবো না, এটা কিন্তু টানা আপে যাবে, ঠিক আছে, এই মার্কেটটা টানা আপে যাবে। এখন বিষয় হচ্ছে আমাদের তো সেই তার সাথে থাকতে হবে, আমরা যদি তার সাথে যদি না থাকতে পারি, বা আমরা যদি এই লেভেলগুলো যদি ইম্পর্টেন্স না দিই, এই লেভেলগুলোর ইম্পর্টেন্স যদি আমরা না দিই তাহলে তো হবে না, তাই না, আমাদের এটার লেভেলগুলো আমাদের ইম্পর্টেন্স দেওয়া লাগবে। যদি আমাদের লেভেলগুলো ইম্পর্টেন্স দিতে পারি আমরা, তাহলে দেখবেন যে এইটা আমরা ট্রেডের সাথে সাথে থাকতে পারবো। আচ্ছা এটা গেল এক উইক।
এবার আমরা ওয়ান ডের একটু চার্ট যাই। ওয়ান ডে যদি চার্টে যাই, সেক্ষেত্রে দেখেন ওয়ান ডে চার্টে কিন্তু আমাদের বর্তমান যে প্রাইসটা আছে সেটা কিন্তু একটা ব্লকের সাথে আছে। দেখেন আমি দেখাই, এটা কি হলো, আচ্ছা প্রশান্ত দাদা আপনার মাইকে প্রবলেম, আপনার মাইকটা একটু ঠিক করেন, আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমার মাইকে প্রবলেম দেখেন তো। এখন এখন ঠিক আছে। মাঝখানে আপনার শাউটিং করতেছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, সমস্যা হলে বলবেন। হ্যাঁ, কেউ তো বলে না। এখন বিষয় হচ্ছে সমস্যা নেই। এই জায়গায় আমরা যদি ডেটা চার্টে যাই, তাহলে এইটা একটা ব্লক। হ্যাঁ, এবং এই ব্লকটা আপনার একটা ইম্পর্টেন্স ব্লক আপনার ডে টাইম ফ্রেম অনুযায়ী। এ দেখেন আমার বাকিগুলো কিন্তু সেই সেমই থাকলো। উইকলি চার্টের যেটা হায়ার হাই সেটা কিন্তু এইখানেও আপনার হায়ার হাই। এবং এই যে লো, আমি যেটা বললাম এটা একটা লো, দেখেন এইখানে কিন্তু ক্লিয়ার একটা লো। আপনি কিন্তু উইকলি চার্টে মনে হচ্ছিল যে এটা কিভাবে বলে দাদা এইটা একটা লো, কিন্তু আপনি দেখেন আপনার ওয়ান ডে চার্টে এইটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা একটা হায়ার লো, তাই না? এবং এই জিনিসটা একটা হলো লোয়ার হাই, এটা কিন্তু একটা লোয়ার হাই। এবং এইটা কিন্তু এখন যেটা তৈরি করছে এটা কিন্তু আপনার লোয়ার লো, ঠিক আছে? তাহলে এই যে প্যাটার্নটা তৈরি হলো, এই প্যাটার্নটাকে কি বলতে পারি? এই প্যাটার্নটাকে আমরা বলতে পারি এসএনআর। এটারে আমরা বলতে পারি এসএনআর। এবং এসএনআর যদি আমরা এটারে বলি, তাহলে আমরা কি করতে পারি? আমাদের এইখানে কিন্তু দুইটা শক্ত আপনার রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, দুইটা না প্রায় তিনটা আপনার শক্ত রেজিস্ট্যান্স আছে। এইটা কিন্তু টাচ করে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভেঙে তারপরে কিন্তু আপনার আপের দিকে যাইতে হবে, যদি এই মার্কেটটা আপের দিকে যায়। ঠিক আছে, এই মার্কেটটা যদি আপের দিকে যায় তাহলে কিন্তু এটা টাচ করে এক একটা ভেঙে ভেঙে কিন্তু আপনার আপের দিকে যাইতে হবে। এবারে কিন্তু এইখানে আপনার আপের দিকে যাওয়ার পসিবিলিটি নাই। উল্টো আপনার লোয়ার যে পজিশনে আছে সেখানে আপনার আপনার লোয়ার লো যে পজিশন গুলো আছে এটা ব্রেক করে দেওয়ার পসিবিলিটি এইখানে আমরা দেখতে পাই। বুঝছেন? তাহলে আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা যদি এইটা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের এইটা কিন্তু এখন বর্তমান ইম্পর্টেন্স আপনার সাপ্লাই এরিয়া। বুঝছেন? ইম্পর্টেন্স সাপ্লাই এরিয়া বা ডিস্ট্রিবিউশন এরিয়া, আপনি যেটাই বলেন সেটা এখানে কিন্তু এটা বলা যাইতে পারে। হ্যাঁ, এবং এইটা আপনার এই যে লেভেল বর্তমানে কারেন্ট প্রাইস যেখানে আছে, কারেন্ট প্রাইসটা আমি এখন বলবো না, আমি কারেন্ট প্রাইসটা আরো ছোট ল টাইম ফ্রেম অনুযায়ী আমি এটা আপনাকে হিসাব দেবো। মূলত এই জোনটা যে আঁকলাম, হ্যাঁ, জোনটা কিভাবে আপনি সাপ্লাই ডিমান্ড জোনটা আঁকবেন আপনি ম্যানুয়ালি, সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি। এটা আপনারা দেখেন, যারা পারেন না তারা আপনারা বুঝে নেন। তা দেখেন এইখানে কিন্তু আপনি সাপ্লাই ডিমান্ডের এরিয়া আপনি কিন্তু নির্ধারণ করে নিলেন আপনার ডে টাইম ফ্রেমে। এবং আপনার কাছে মনে হতে পারে যে এইটা এত কাছাকাছি, কিন্তু আপনি পিপসের ভ্যালু হিসাব করেন এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ গ্যাপ আছে। ঠিক আছে, পিপসের একটা ব্যবধান আছে। এখন আমরা একটু H4 যাব। চার ঘন্টার ক্যান্ডেলে যাব। 4 ঘন্টা দেখেন, 4 ঘন্টা এইখানেও কিন্তু আমার সেই সেম জিনিস। এবং এইখানে আমি যদি দেখতে যাই, এইটা হলো আমার একটা অর্ডার ব্লক এবং এইখানে একটা ব্রেকার ব্লক তৈরি হয়েছে। বলতে গেলে আপনার এই লেভেলে একটা ব্রেকার ব্লক তৈরি হয়েছে, যেটার মধ্যেই এখন বর্তমানে আছে মার্কেটটা, এখন এর মধ্যেই আছে। এখন বলতে গেলে এই লেভেলটার মধ্যে যে আপনার
ব্রেকার ব্লক তৈরি করার মধ্যে এবং অর্ডার ব্লকের তৈরি করার মধ্যে আপনার কিন্তু হিউজ পরিমাণ গ্যাপ আছে, যেটা দাদা বলছে ইতিমধ্যে, দাদা সেটা বলে দিছে। এই দেখেন এইখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু তার পূরণ করতে হবে যদি মার্কেট আপ হয়, এবং এইটা পূরণ করা মানে কি, এই লেভেলটা আপনার এই প্রায় এই আপনার এই লেভেলটা 41 উপরে যাওয়া মানে মার্কেটের বুলিশ প্রেসার মুভ। হ্যাঁ, বুলিশ প্রেসারের মুভ তৈরি হবে যদি 41 উপরে যায়, বুঝছেন। এবং প্রিভিয়াস যদি দেখতে যাই, এখানে কিন্তু একটা অর্ডার দাদা আপনার সাউন্ড আবার সমস্যা করতেছে। আমার সাউন্ড আবার সমস্যা করতেছে। এখন এখন ঠিক হয়েছে। আপনার আমার মনে হয় আপনার জ্যাকটাতে কোনো প্রবলেম আছে বা পোর্টে কোনো প্রবলেম আছে, বুঝছেন। আচ্ছা দাঁড়ান তো একটা মিনিট দেখেন। না এখন ঠিক আছে, এখন ক্লিয়ার কথা বলেন। বুঝতে পারছি। দাদা আমাদের আর লাইভটা 15 মিনিট হবে, হ্যাঁ, কারণ 1.5 ঘন্টার আমাদের টাইম শিডিউল ধরা, তো 1 ঘন্টা 16 মিনিট চলতেছে। তারপরে মনে করেন যে 14 মিনিটের মধ্যে আমরা কভার করে দিব অল, হ্যাঁ ঠিক আছে। এবার ক্লিয়ার শোনা যায়? হ্যালো, খুব ভালো শোনা যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমাদের 2 ঘন্টা তো আমার গোল্ডের এটা দেখানোর পরে আমি একটু ডিএক্সওয়াইটা দেখাবো, ঠিক আছে, তারপরে আমি অফ করে দেবো, সমস্যা নাই। আমাদের ইটা করে দেবো। এখন সবকিছু তো আর শিডিউল মোতাবেক চলে না, বুঝছেন। তারপরে চেষ্টা করবো, হ্যাঁ, তাড়াতাড়ি করার। তাহলে এইখানে আমরা যদি দেখতে পাই, তাহলে এই যে জোনটা বা বর্তমান যে জোনটা আছে, হ্যাঁ, তো বর্তমানে যে জোনটা আছে এইটা কিন্তু একটা আপনার খুবই হিউজ পরিমাণে একটা ইম্পর্টেন্ট জোন। এবং এই জোনটা কিসের জন্য? এই জোনটা কি বায়ের জন্য? না, এই জোনটা কিন্তু সেলের জন্য। কারণ দেখেন মার্কেটের প্রেসারটা কিন্তু সেলের, হ্যাঁ, মার্কেটের প্রেসারটা কিন্তু সেলের। কিন্তু এটা বায়ের জন্য কখন জোনটা ক্রিয়েট হবে বা বায়ের জন্য কখন হবে, তখন এটা বায়ের জন্য হবে কখন, যখন এই লেভেলটা ব্রেকআউট করার পরে মার্কেটে বুলিশ মুভমেন্ট আপনার ছোট টাইম ফ্রেমে বেশি পাবেন, তখন মূলত এই মার্কেটটা বায়ের দিকে যাবে, বুঝছেন। কারণ মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখছি কিন্তু এই মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত বুলিশ ক্যান্ডেল বিদ্যমান, তাহলে কালকে যে বুলিশ হবে না এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আচ্ছা, তাহলে এইখানে দেখেন আপনার এই স্কোরের জোনটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার। কারো কাছে কি অস্পষ্ট আছে এই ব্যাপারটা, যে আপনার এই স্কোরের জোনটা আমি নির্ণয় করতে পারতেছি না, এরকম কি কেউ আছেন? থাকলে একটু জানাবেন। কেউ কি আছেন? আচ্ছা, যেহেতু নাই, এবার দেখেন এই একইভাবে আমার 1 আওয়ারের যখন চার্টটা আমি দেখতেছি, হ্যাঁ, কেউ কিছু বললেন? এই স্কোরের যে জুনটা 32 থেকে আপনার 43 বা 42 দেখেছেন, তাই না? নিচেরটা, হ্যাঁ, জি বলেন। বলছি 32 থেকে 43, তাই না? এই জুনটা নিচেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে আপনার এই অর্ডার ব্লকের যে লেভেলটা এখন বর্তমানে এইখানে আছে, এই প্রাইসে আছে, তাহলে আমরা এইখান থেকে ধরতে পারি। কারণ এই জোনের মধ্যে এই যে আপনার এটার বলে কাউন্টার ব্লক, এই কাউন্টার ব্লকের মধ্যেই আছে। তাহলে এর মধ্যে যখন প্রাইসটা থাকবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এইটার একটা জোন ধরা যাবে। এবং এর উপরে না যাওয়া অবধি, 42-এর উপরে না যাওয়া অবধি এই মার্কেটটা এই জোনটা ভাঙতে পারতেছে না, ঠিক আছে। আর যদি এই জোনটা ভেঙে ফেলে মার্কেটটা, তখন পরবর্তী যে ওর যে ইমব্যালেন্সটা রয়েছে, এখানে যে ইমব্যালেন্সটা রয়েছে, এই ইমব্যালেন্সটা ফিল আপ করার চেষ্টা করবে এর পরে, যদি এই জোনটা ভাঙে। আর যদি এটা ভাঙতে না পারে, তাহলে মোটামুটি এই হাইটাই আপনার বর্তমান হাই থাকবে। এই যে হাইটা, এখানে কিন্তু একটা হাই তৈরি হয়েছে, এই দেখেন, এটা কিন্তু একটা লোয়ার হাই, যেটা আমি বলতেছিলাম, এটা কিন্তু একটা লোয়ার হাই, এই যে একটা লোয়ার হাই। এই লোয়ার হাইটা যখন কন্টিনিউ থাকবে, তখন কিন্তু আর আপনার এইটা উপরে যাবে না। লোয়ার হাই থেকে এইটাই কিন্তু আপনার এইখান থেকে মার্কেট আবার পড়বে। তাহলে এই যে এখান থেকে পড়লো না, উঠলো না, এখান থেকে পড়ে গেল,
তার মাধ্যমে আপনি কি বুঝলেন? এইটা কিন্তু আপনার তৎক্ষণাৎ মনে করেন এইটা যদি উঠতে না পারে তখন এইখানে একটা লিকুইডিটি বিল্ড আপ করবে, এইটা একটা লিকুইডিটি বিল্ড আপ করবে এবং এই যে জায়গা, এই যে লেভেলটা, এই লেভেলটা হবে পিওআই লেভেল, বুঝছেন? এই লেভেলটা হবে লিকুইডিটি লেভেল এবং এই লেভেলটা হবে আপনার পিওআই লেভেল, এই লেভেলটা হবে আপনার পিওআই লেভেল। বুঝছেন? এই লেভেলটা হবে পিওআই লেভেল এবং মার্কেটের সেলিং মোমেন্টাম তখন ক্রিয়েট হবে। হ্যাঁ, মার্কেটের সেলিং মোমেন্টাম ক্রিয়েট হবে। মার্কেটের টার্গেট আপনার 2308 থেকে আপনার 2395 বা 96 পর্যন্ত মার্কেট তখন সেলিং মোমেন্টামে কাজ করবে এবং মান্থলি ভিউতে, মান্থলি চার্টে দেখবেন তখন সেল ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন বর্তমানে এখন এই পর্যায়ে আপনার হলো অবজারভেশন টাইম। সেটা কিসের জন্য? যতক্ষণ পর্যন্ত আপনি 4 ঘন্টার এইটা ব্রেক যতক্ষণ না করতেছে আপনি বাইও দিতে পারতেছেন না, আপনার এই প্রাইসের নিচে যতক্ষণ না নামতেছে, হ্যাঁ 27-এর নিচে যতক্ষণ না নামতেছে, বা সরি আপনার 27-এ না, প্রপারলি ভাবে 24-এর নিচে যতক্ষণ না নামতেছে, এটা 24-এর নিচে যতক্ষণ না নামতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কোনো ধরনের সেলও দিতে পারতেছেন না। হিসাবে যদি হিসাব করেন এর মধ্যে আপনি এই ব্যবধানের মধ্যে আপনি কোনো সেল বা বাই কোনোটাই দিতে পারতেছেন না। এইটা আপনার অবজারভেশন সময় 4 ঘন্টা অনুযায়ী। হ্যাঁ, আমি অন্য টাইম ফ্রেম অনুযায়ী বললাম না, 4 ঘন্টা অনুযায়ী আমি বললাম। আচ্ছা আচ্ছা 15 মিনিটের চার্টে দেখেন, 15 মিনিটের চার্টে আমি যেটা বলছি 4 ঘন্টা অনুযায়ী দেখেন, 15 মিনিটের চার্টে কিন্তু সেই একই কথা বলতেছে। হ্যাঁ, এই যে এই লেভেলটা এখন বর্তমানে 15 মিনিট চার্টের লিকুইডিটি কিন্তু এইটা, 15 মিনিটের চার্টের লিকুইডিটি কিন্তু আপনার এইটা দেখছেন, এই যে 15 মিনিটের চার্টের লিকুইডিটি এবং এইটার আপনার পিওএল লেভেল কিন্তু আপনার এই যে আপনার দেখেন বর্তমান কারেন্ট যে পজিশন বা কারেন্ট যে জায়গা, এই জায়গা কিন্তু আপনার পিওএল লেভেল, পয়েন্ট অফ ইন্টারেস্ট আপনার কিন্তু 3600 এবং মার্কেট কিন্তু এই 36-এর উপরে একবার যেতে পারে নাই। এইটাই কিন্তু আপনার একটা হায়ার হাই। এই মার্কেটটার এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডের কিন্তু এইটাই কিন্তু আপনার হায়ার হাই এবং এইটা কিন্তু হায়ার লো এবং এর পরের যে হাইগুলো একটাও কিন্তু অনেকবার উঠার চেষ্টা করছে কিন্তু এই লেভেলটা কিন্তু ভাঙতে পারে নাই। দেখছেন ব্যাপারটা? তাহলে বর্তমান কারেন্ট যে পজিশন অনুযায়ী এইটা হলো একটা পিওআই লেভেল। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের 24-এর নিচে এই মার্কেটটা যদি 24-এর নিচে না নামে, যেটা দাদা বললো, দাদার সাথে আমি একমত, এইখানে যদি এই মার্কেটটা প্রপার এই সেলিং মোমেন্টাম যদি তৈরি না হয়, এখানে সেল করাটাও আপনার অনিশ্চিত এবং এই যে আপনার লিকুইডিটি না খাওয়া অব্দি এইটা যতক্ষণ পর্যন্ত আমার এইখান থেকে মার্কেটটা মনে করেন যতক্ষণ পর্যন্ত এই মার্কেটটা এইভাবে মুভমেন্ট না করবে বা না দেবে ততক্ষণ পর্যন্ত এইখানে বাই করাটাও আপনার পসিবল না। এইখানে যদি এইভাবে মুভমেন্ট না হয়, হ্যাঁ এইরকম মুভমেন্ট না হলে কিন্তু এক্ষেত্রে বাই করাটাও পসিবল না, বাই বা সেল এটা এইখানে কোনোটাই করা পসিবল না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি জি, এইটা এইভাবে না করলে আপনার কিন্তু কোনোভাবেই এইখানে বাই সেল কোনোটাই করা উচিত না। এখন এর ডিটেলসলি দাদা বলছে, ওইটার ভিতরে আমি আর যাব না। আমি এখন অন্য একটা চার্ট দেখাবো, এটা বলে আমাদের লাইভ আজকে শেষ করব। এটা হলো ডিএক্সআই এর চার্টটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা ডিএক্সআই এর চার্টটা আমরা একটু দেখি। ডিএক্সআই চার্ট অনুযায়ী আমাদের দেখেন, আমি যে আপনাদের আগের প্রিমিয়াম গ্রুপে আমি বলছিলাম যে এইখানে 500-র উপরে মার্কেট 500 টাচ করতে পারে। হ্যাঁ, 500-তে যেহেতু লিকুইডিটি ছিল 500 টাচ করতে পারে। দেখেন মার্কেটটা কিন্তু আগের দিনের নিউজের প্রভাবে সে 500 কিন্তু টাচ করে গেছে। ঠিক আছে, তাহলে বর্তমানে এইখানে আপনি যদি খেয়াল করেন এইটা কিন্তু একটা আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনি যদি দেখেন খেয়াল করেন এবং মার্কেট প্রাইস আপনার এই ডিএক্সওয়াই অনুযায়ী আপনার নামতে পারে এই পর্যন্ত। ঠিক আছে,
105, 181। এখন এইখান থেকে যদি মার্কেট মুভ করে তাহলে মার্কেটটা আবার এই পর্যন্ত যাবে এবং এইটা এইরকম মুভমেন্ট হবে 15 মিনিট চার্ট অনুযায়ী আমার হিসাবে। ঠিক আছে, এইটা হলো 15 মিনিট চার্ট অনুযায়ী মার্কেটটা এভাবে এরকম করে করতে পারে, অথবা এটা যদি আপনার কন্টিনিউশন করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের টার্গেটের যে পয়েন্ট সেটা কিন্তু এইখানে। হ্যাঁ, আমরা ট্রেড করার আগে, গোল্ডে ট্রেড করার আগে অবশ্যই আমরা একটু ডিএক্সআই দেখে নেব। ডিএক্সআই না দেখে আমরা ট্রেডটা করব না, ডিএক্সআই মুভমেন্টটা দেখব। যখন আমি ট্রেড করব, ট্রেড করার আগে আমি একটু ডিএক্সআই এর ট্রেডটা দেখে নেব বা ডিএক্সআই এর পজিশনটা একটু দেখে নেব। হ্যাঁ, এই আর কি। ওভারঅল কিন্তু এইটাও দেখেন, আমি কেন সেলের পক্ষে বা দাদা কেন সেলের পক্ষে, ওভারঅল এই মার্কেটটা কিন্তু আপনার ডিএক্সআই ডলার কিন্তু অনেক স্ট্রং বলতে গেলে এখন পর্যন্ত। সেক্ষেত্রে আমরা নিচের থেকে সেল বা নিচের থেকে বাই, হ্যাঁ সরি, নিচ থেকে বাই এবং উপর থেকে সেল আশা করতে পারি, বুঝছেন। এক্ষেত্রে আমরা যদি আমাদের যেমন 4 ঘন্টার ওভারভিউতে আমি দেখাইলাম যে উপরে কিন্তু একটা জোন আছে এবং যেটা লিকুইডিটি পয়েন্টটা টাচ করে আপনারা কিন্তু নিচে নামতে পারে। ঠিক আছে, ওভারঅল দেখেন আমার ডিএক্সআই চার্টটাও কিন্তু সেটা দেখাচ্ছে। ডিএক্সআই যে চার্ট, সেই চার্ট অনুযায়ী কিন্তু আমার এইখানে কি দেখাচ্ছে, ডিএক্সআই চার্ট অনুযায়ী কিন্তু আমার এইখানে সেলের মোমেন্টাম এইখানে তৈরি হয়ে গেছে এবং মোটামুটি আমরা এখানে সেল পেতে পারি, বুঝছেন। আমরা সেল এইখান থেকে পেতে পারি। এখন এইটা হচ্ছে সেল পেলেও এই সেলটা কিন্তু লং টার্ম না, এইটা কিন্তু লং টার্ম না, এটা কিন্তু আপনার বাই হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বাই হতে পারে এবং এই যে লেভেল, এই লেভেলটার উপরে যদি চলে যায় এই মার্কেটটা, তাহলে টোটালি এই আপনার ডিএক্সআই আরো স্ট্রং হয়ে যাবে এর দুর্বল হওয়ার মানে কথা বাদ দিয়ে। হ্যাঁ, এখানে যদি আমরা ফিবোনাচিটা একটু করি, আঁকি, এইখানে দেখেন আমি যে লেভেলটা আঁকছি ওই লেভেলটা কিন্তু ওই লেভেলের একটু নিচে কিন্তু 38 লেভেলটা। ঠিক আছে, এবং ওভারঅল এইখানে দেখাচ্ছে আপনার নিচের যে লেভেলটা এটা কিন্তু অনেক স্ট্রং, যেটা বললাম যে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, মার্কেটে এই পর্যন্ত এসে তারপরে মার্কেট কিন্তু আপনার উল্টো দিকে মুভমেন্ট আমরা পেতে পারি এই জায়গা থেকে। তা ওভারঅল আমার ডিএক্সআই চার্ট অনুযায়ী আমার মনে হচ্ছে এই মার্কেটটা আপনার ওভারঅল আপনার বাই মুভমেন্টে থাকার কথা, বুঝছেন। এখন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন, সমস্যা নাই, এবং আমরা মোটামুটি মনে হয় আপনাদের উইকলি আউটলুকটা আপনাদের দেখাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর দাদা, হ্যালো দাদা, কি শুনতে পাচ্ছেন?